হলো ভাইয়া, এখনো ঘুমাওনি? না, কেন, শরীর খারাপ লাগছে নাকি মন? কোনোটি না, আমার ইচ্ছে তাই বসে আছি। তুই এখানে কি করছিস? তুমি একা বসে থাকবে আর আমি ঘরে আরামে ঘুমাবো? এটা তো হতে পারে না। কেন হতে পারে না? আমি কি বাচ্চা ছেলে? আমার কাছে তো তুমি তাই, একটা বড় বাচ্চা। নাফিসা খিলখিল করে হেসে অয়নের পাশে সোফার হাতলটায় বসে পড়ল। অয়ন সেদিকে না তাকিয়ে কঠিন স্বরে কথাটা বলল। তুই দিন দিন বড্ড বেশি পাকা হয়ে যাচ্ছিস। হয়েছি তো কি হয়েছে? তোমার জন্যই তো হয়েছি। আচ্ছা, কফি খাবে? বানিয়ে দেব? না। তাহলে এক কাপ গরম দুধ খেলে ঘুমটা ভালো আসবে। আমার ঘুমের চিন্তা তোকে করতে হবে না, তুই বরং যা এখান থেকে। যাব না। কি করবে? মারবে? মার খাওয়ার শখ হয়েছে? তোমার হাতে মার খাওয়ার শখ তো আমার অনেক দিনের, পূরণ করবে নাকি? অয়ন এবার নাফিসার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে কোনো ভয় নেই, আছে রাজ্যের ভালোবাসা আর দুষ্টুমি। অয়নের রাগটা কর্পূরের মতো উবে গেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। তোর সাথে কথা বলে পারা মুশকিল। আমি তো কথা বলতে আসিনি, আমি তোমার পাশে একটু বসতে এসেছি। পারি? আমি না করলে কি তুই শুনবি? না। নাফিসা অয়নের আরো একটু কাছে ঘেঁষে বসলো। অয়ন সরে যাওয়ার কোনো চেষ্টা করলো না। বাইরে তখনও ঝুম বৃষ্টি। দুজনের মাঝখানে শুধু নীরবতা। সেই নীরবতা ভাঙলো অয়নের ফোন বেজে ওঠায়। অয়ন ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়েই কেটে দিল। নাফিসা আর চোখে নামটা দেখে নিল রিয়া। তার বুকের ভেতরটাও ধক করে উঠল। ফোনটা ধরলে না কেন? দরকার মনে করিনি, তাই। যদি জরুরি কিছু হয়? আমার জরুরি বোঝার ক্ষমতা আছে। রিয়া তোমাকে খুব ভালোবাসে, তাই না ভাইয়া? অয়নের মুখটা কঠিন হয়ে গেল। নাফিসার কাছ থেকে প্রশ্নটা সে আশা করেনি। তার মেজাজটা মুহূর্তেই পাল্টে গেল। সেটা সে ভালোবাসতেই পারে, তাতে তোর কি? আমার কিছু না, আমি তো এমনি জিজ্ঞাসা করলাম। সব বিষয়ে তোর এত কৌতূহল কেন নাফিসা? কৌতূহল না, তোমার ব্যাপারে আমি একটু বেশি। কি একটু বেশি? কি অধিকার ফলাতে আসিস? আমি অধিকার ফলাতে যাব কেন? আমি শুধু তোমার যত্ন নিতে চাই। আমার যত্ন নেওয়ার জন্য লোকের অভাব নেই, তোকে আর নতুন করে ভাবতে হবে না। নাফিসার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। চোখ দুটো জলে ভরে উঠল। সে কাঁপা কাঁপা গলায় কথা বলল। আমি কি তোমাকে বিরক্ত করছি ভাইয়া? হ্যাঁ করছিস, খুব বেশি বিরক্ত করছিস। আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার অধিকার তোকে কে দিয়েছে? আমি আমি তুই কি নিজের সীমা বুঝতে শেখ। চাচাতো বোন আছিস, বোনের মতোই থাক। আমার গার্লফ্রেন্ড বা বউ হওয়ার চেষ্টা করিস না। কথাটা শেষ করে অয়ন বুঝতে পারল সে কি বলে ফেলেছে। রাগের মাথায় এমন একটা কথা বলে ফেলেছে যা নাফিসার হৃদয়টা ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট। নাফিসা কোনো কথা বলল না। তার চোখ দিয়ে শুধু টপটপ করে জল গড়িয়ে পড়ছিল। সে উঠে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে দৌড় দিল। অয়ন মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। নিজের চুল নিজে খামচে ধরতে ইচ্ছা করছিল তার। কেন সে এমন করলো? কেন সে বারবার মেয়েটাকে এভাবে কষ্ট দেয়? তীব্র অনুশোচনায় তার ভেতরটা পড়ে যাচ্ছিল। সে উঠে নাফিসার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না, শুধু ফোপানোর একটা আবছা শব্দ পাওয়া যাচ্ছে। অয়ন দরজায় নক করতে গিয়েও পারল না। সে নিজের ঘরে ফিরে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই তার চোখ গেল পাশের ব্যালকনিতে। নাফিসা রেলিং ধরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। অয়নের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। অয়ন দ্রুত ঘর থেকে একটা চাদর নিয়ে নিজের ব্যালকনি থেকে লাফিয়ে কার্নিশ পার হয়ে নাফিসার ব্যালকনিতে পৌঁছালো। নিঃশব্দে তার পেছনে গিয়ে চাদরটা দিয়ে ওকে জড়িয়ে ধরল। নাফিসা চমকে উঠে পেছনে ফিরিয়ে দেখলো অয়ন। তার ভেজা শরীরে অয়নের স্পর্শে সে কেঁপে উঠল। তুমি কেন, মরার শখ হয়েছে? বৃষ্টিতে ভিজছিস কোন আক্কেলে? অয়নের গলার স্বরে বকা থাকলেও চোখের দৃষ্টি ছিল নরম। আমার যা ইচ্ছে আমি তাই করব, তোমার ভাবতে হবে না। আমাকে ভাবতে হবে না? অসুস্থ হয়ে বিছানায় পড়লে সেবাটা কে করবে? তোর বাবা? তুমি খুব খারাপ ভাইয়া, খুব। নাফিসা আর কথা শেষ করতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। অয়ন তাকে আলতো করে নিজের বুকের কাছে টেনে নিল। চুপ, আর একটা কথাও না, ভেতরে চল। অয়ন প্রায় কোলে করে নাফিসাকে ঘরের ভেতর নিয়ে এলো। একটা তোয়ালে দিয়ে খুব যত্ন করে ওর চুল মুছিয়ে দিতে লাগলো। আমাকে ছুতে হবে না তোমার। কেন, তোর শরীর কি ক্ষয়ে যাবে? তুমি আমাকে যা নয় তাই বললে। আমি রাগের মাথায় বলেছি।
রাগের মাথায় মানুষ সত্যি কথা বলে। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে নাফিসার চোখের দিকে তাকালো। সব সত্যি কথা শুনতে নেই, যা তাড়াতাড়ি কাপড় বদলে আয়, আমি আসছি। কোথায় যাচ্ছ? তোর জন্য কফি বানাতে, খেলে ঠান্ডাটা কম লাগবে। আমি খাবো না। আমি তোর মতামত জানতে চাইনি, অর্ডার দিয়েছি, 5 মিনিটের মধ্যে আসছি। অয়ন ঘর থেকে বেরিয়ে গেল। নাফিসা ভেজা কাপড়ে দাঁড়িয়ে রইল। তার ঠোঁটের কোণে অভিমানের মেঘ সরিয়ে ফুটে উঠল এক চিলতে হাসি। এই মানুষটার রাগ ভাঙাতেও তার ভালো লাগে, আবার কষ্ট পেয়েও তার কাছে আসতেই মন চায়। এক অদ্ভুত ভালোবাসার মায়াজালে সে বাধা পড়েছে, যেখান থেকে তার মুক্তি নেই, আর সে মুক্তি চায়ও না। 5 মিনিটও লাগলো না, অয়ন দুটো কফি মগ হাতে নিয়ে ঘরে ঢুকলো। নাফিসা ততক্ষণে ভেজা কাপড় বদলে একটা সাদা রঙের ঢিলে ঢালা ট্রাউজার আর টি শার্ট পরে নিয়েছে। চুলগুলো তখনও ভেজা, পিঠের উপর ছড়িয়ে আছে। অয়ন এক মুহূর্তের জন্য সেদিকে তাকিয়ে থেকে চোখ ফিরে নিল। নে ধর। নাফিসা চুপচাপ অয়নের হাত থেকে কফির মগটা নিল। অয়ন একটা মগ নিয়ে নাফিসার বিছানার পাশে থাকা ছোট্ট ডিভানটায় বসলো। নাফিসা বসলো বিছানার উপর, অয়নের মুখোমুখি। দুজনের কেউই কোনো কথা বলছিল না। ঘরের ভেতর কফির গরম ধোয়ার সাথে এক অদ্ভুত নীরবতা ভেসে বেড়াচ্ছিল। ধন্যবাদ। কেন? কফিটার জন্য, আর আমাকে বৃষ্টি থেকে নিয়ে আসার জন্য। আমি না আনলে কি করতি? সারা রাত ভিজতি? হয়তো তাই। কেন এত কিসের কষ্ট তোর? আমি তোকে দুটো কথা শুনিয়েছি বলে? দুটো কথা নয় ভাইয়া, তোমার প্রত্যেকটা কথা আমার বুকে তীরের মতো বিঁধেছে। নাফিসার গলাটা ধরে এলো। অয়ন কফিতে চুমুক দিতে গিয়েও থেমে গেল। সে নাফিসার দিকে তাকালো। মেয়েটার ছলছল করা চোখ দুটোয় এতটা কষ্ট, এতটা অভিমান জমে আছে যে অয়নের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি আসলে রাগের মাথায়। রাগের মাথায় মানুষ সত্যি কথাই বলে, তুমি ঠিকই বলেছ। আমি তোমার চাচাতো বোন, তোমার বোনের মতোই থাকা উচিত। তোমার জীবনে নাক গলানোর কোনো অধিকার আমার নেই। নাফিসা, আমি ওভাবে বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চেয়েছিলে? আমাকে বুঝিয়ে বলবে? রিয়া ফোন করলে তোমার মেজাজ খারাপ হয়ে যায়, আর সেই রাগটা তুমি আমার উপর দেখাও কেন? আমি কি তোমার রাগ দেখানোর মানুষ? তুই জানিস না তুই আমার কি? কি? আমি তোমার? বলো আজ। প্রতিদিন এই কষ্ট আমার আর ভালো লাগে না। তুমি ভালোবাসো সেটাও আমি বুঝি, কিন্তু যখনই প্রকাশ করার সময় আসে তুমি দূরে সরে যাও। কেন এই লুকোচুরি? অয়ন কোনো উত্তর দিতে পারল না। সে চোখ নামিয়ে নিল। তার বুকের ভেতর যে ঝড় চলছে সেটা সে কিভাবে নাফিসাকে বোঝাবে? এই সমাজ, পরিবার সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এই সম্পর্কটাকে সে নাম দিতে ভয় পায়। যদি নাফিসাকে সে চিরদিনের জন্য হারিয়ে ফেলে? কিছু জিনিস সময় মতোই বলতে হয়, এখন সঠিক সময় নয়। সঠিক সময়টা কবে আসবে? যেদিন আমার বিয়ে হয়ে যাবে সেদিন। কথাটা বলতেই নাফিসার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অয়ন ধীর পায়ে এগিয়ে এসে নাফিসার পাশে বসলো। আলতো করে তার চোখের জল মুছিয়ে দিল। কাঁদছিস কেন? আমার খুব ভয় করে ভাইয়া, তোমাকে হারানোর ভয়। মনে হয় একদিন তুমি সত্যি সত্যি রিয়ার মতো কোনো মেয়েকে বিয়ে করে আমাকে পর করে দিবে। তখন আমি কি নিয়ে বাঁচবো? আমি তোকে পর করে দেব, এটা তুই ভাবতে পারলি? আমার ভাবাটা কি ভুল? তুমি তো কখনো আমাকে সেই ভরসাটা দাওনি। অয়ন নাফিসার দুটো হাত নিজের হাতের মুঠোয় নিল। তার চোখে গভীর আবেগ। আর কোনোদিন যদি তোর চোখে জল দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তাহলে আমাকে কষ্ট দেওয়া বন্ধ করো। আমি আর কষ্ট দেব না, কথা দিলাম। নাফিসা অয়নের কাঁধে মাথা রাখলো। অয়ন আলতো করে তার মাথায় হাত বোলাতে লাগলো। এই মুহূর্তটা নাফিসার কাছে পৃথিবীর সবচেয়ে দামি। তার মনে হচ্ছিল সময়টা এখানেই থেমে যাক। ঠিক সেই মুহূর্তে অয়নের ফোনটা আবার বেজে উঠল। এবার তার মা ফোন করেছে। হ্যালো মা। ফোনের ওপাশ থেকে কি বলা হলো বোঝা গেল না, কিন্তু অয়নের মুখের রং পাল্টে যেতে লাগলো। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। নাফিসা উৎসুক চোখে তাকিয়ে রইল। কি বলছো এসব? না, কোনো দরকার নেই। নাফিসার এখন বিয়ের বয়স হয়নি, ও এখনো পড়াশোনা করছে। বিয়ের শব্দটা কানে আসতে নাফিসার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে অয়নের মুখের দিকে তাকিয়ে রইল। ছেলে পক্ষকে না করে দাও, আমি যা বলছি তাই করো। নাফিসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করতে হবে না। আমি ওর বড় ভাই, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। অয়ন প্রায় ধমকে সুরে কথাগুলো বলে ফোনটা কেটে দিল। তার পুরো শরীর রাগে কাঁপছে। সে ফোনটা বিছানার উপর ছুঁড়ে মারল। কি হয়েছে ভাইয়া? মা কি বলছিল? অয়ন কোনো উত্তর না দিয়ে ঘরের ভেতর পায়চারি করতে লাগলো। তার চোখে মুখে স্পষ্ট অস্থিরতা। আমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে, তাই না? অয়ন এবার ঘুরে দাঁড়ালো।
তার চোখে অদ্ভুত এক আগুন জ্বলছে। সে এক ঝটকায় নাফিসার নিজের কাছে টেনে আনলো। হ্যাঁ এসেছে, তোর তো খুশি হওয়ার কথা, যা গিয়ে তৈরি হ, ছেলে পক্ষ তোকে দেখতে আসবে। তুমি তুমি এটা চাও? আমি চাইলে কি হবে? তুই তো এটাই বলছিলি একটু আগে, বিয়ে হয়ে গেলে কি হবে? যা এখন হচ্ছে করে নে বিয়ে। অয়নের কথায় তীব্র অভিমান আর কষ্ট ঝরে পড়ছিল। নাফিসা বুঝতে পারছিল বিয়ের প্রস্তাবের কথা শুনে অয়ন ঠিক থাকতে পারছে না। তার এই অস্থিরতা, এই জেলাসি দেখতেই নাফিসার ভালো লাগছিল। যদি আমি রাজি হয়ে যাই? কি বলছি ছেলে যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে তো আমি বিয়ে করতে রাজি হয়েই যেতে পারি, তাই না? অয়ন নাফিসার দুটো বাহু চেপে ধরল। তার সেই চাপে নাফিসা হালকা ব্যথায় ঝাঁকিয়ে উঠল। তোর এত সাহস? কেন সাহস থাকবে না কেন? তুমি তো আমার শুধু ভাইয়া, আমার বিয়ের সিদ্ধান্ত তো আমি নিতেই পারি। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। কেন বলবো না? আমার কষ্ট হয় না? তুমি সারাক্ষণ আমাকে নিজের সম্পত্তি ভেবে অধিকার ফলাবে, অথচ নিজের ভালোবাসার কথা স্বীকার করবে না। আমিও তো ক্লান্ত হয়ে যাই ভাইয়া। অয়ন আর নিজেকে সামলাতে পারল না। সে নাফিসাকে নিজের বুকের সাথে মিশিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। এতটাই শক্ত করে যেন সে তার শরীরের সাথে নাফিসাকে একেবারে মিশিয়ে ফেলতে চায়। তুই শুধু আমার নাফিসা, শুধু আমার, অন্য কারো দিকে তাকানোর কথা ভাবলেও আমি তোকে শেষ করে ফেলবো। আর তুই তুই তো আমার প্রাণ, তোকে কষ্ট দেওয়ার অধিকারও শুধু আমার, অন্য কারো নয়। অয়নের গলায় যে তীব্র অধিকারবোধ আর ভালোবাসা ছিল, তাতে নাফিসার সব অভিমান গলে জল হয়ে গেল। সেও অয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কানে তখন শুধু অয়নের হৃদস্পন্দনের শব্দ ভেসে আসছিল, যা হাজারবার বলছিল, ভালোবাসি ভালোবাসি। এই বিয়ে হবে না, কিছুতেই না। কেন হবে না? অয়ন নাফিসাকে নিজের থেকে একটু ছাড়িয়ে তার মুখের দিকে তাকালো। তার চোখে মুখে এক অদ্ভুত জেদ। কারণ তোর উপর প্রথম অধিকার আমার, আর শেষ অধিকারও আমারই থাকবে, বুঝেছিস? নাফিসা কিছু না বলে শুধু অয়নের চোখের দিকে তাকিয়ে হাসলো। যে উত্তরটা শোনার জন্য সে এতদিন অপেক্ষা করছিল, আজ অয়নের সে অস্থিরতার মাঝে সে উত্তরটা পেয়ে গেছে। তার আর কিছু চাওয়ার নেই। অয়নের বুকের মাঝে আশ্রয় খুঁজে পেয়েছিল নাফিসা। তার কানের কাছে অয়নের গরম নিঃশ্বাস আর হৃদয়ের ধুকপুক শব্দ ছাড়া পৃথিবীর আর কোনো আওয়াজ তার কানে পৌঁছাচ্ছিল না। অয়নের বাহু বন্ধনে আগের মতোই শক্ত ছিল, যেন সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদকে আগলে রেখেছে। সত্যি তো? কি? যা বললে, আমার উপর শুধু তোমার অধিকার, সত্যি তো? এদিকে অয়ন নাফিসাকে নিজের থেকে আলগা না করে তার চুলে মুখ ডুবিয়ে দিল। তোর কি মনে হয় আমার চোখের দিকে তাকিয়েও বুঝিস না? বুঝি, কিন্তু শুনতে ইচ্ছে করে, বারবার শুনতে ইচ্ছে করে। তুই একটা পাগলি। হ্যাঁ, পাগলি তো আমি বটেই, তোমার জন্য। আচ্ছা, এতে কি হবে? অয়নের বাহু বন্ধনটা হঠাৎ একটু আলগা হয়ে গেল। সে নাফিসার মুখ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে তাকালো। এখন কি হবে? এই সহজ প্রশ্নটাই যেন অয়নকে আবার সেই দ্বিধার জগতে ফিরে নিয়ে গেল, যেখান থেকে একটু আগেই সে বেরিয়ে এসেছিল। কি হবে মানে? মানে মাকে তো তুমি বকা দিয়ে না করে দিলে, কিন্তু এরপর আবার তো প্রস্তাব আসবে, তখন কি করবে? সবাইকে সবকিছু খুলে বলবে? অয়ন চুপ করে রইল। তার চেহারায় আবার সেই পুরনো দ্বিধা আর চিন্তার ছাপ। নাফিসার মনটা আবার খারাপ হতে শুরু করলো। এই মানুষটা তাকে ভালোবাসার কথা হাজারবার তার আচরণে বুঝিয়ে দেবে, কিন্তু যখনই সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ আসে তখনই সে গুটিয়ে যায়। সব ঠিক হয়ে যাবে, তুই এত ভাবিস না। কিভাবে ঠিক হবে? তুমি যদি মুখ ফুটে কিছু না বলো, তাহলে তো একদিন মা বাবা আমার বিয়ে দিয়েই দিবে। সেদিনও কি তুমি বলবে এই বিয়ে হবে না? দরকার হলে বলবো। কিন্তু কেন এই লুকোচুরি? আমরা তো কোনো অন্যায় করছি না। আমি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি নাফিসা। সেই সঠিক সময়টা কবে আসবে অয়ন? আমার ভয় হয় সেই সময় আসার আগেই হয়তো অনেক দেরি হয়ে যাবে। অয়ন কোনো উত্তর দিতে পারল না। সে নাফিসার কাছ থেকে সরে গিয়ে আবার ব্যালকনির দিকে এগিয়ে গেল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। অয়ন আর নাফিসা দুজনে চমকে উঠল। নাফিসা দ্রুত বিছানা থেকে নেমে চুল ঠিক করতে লাগলো। অয়ন গিয়ে দরজা খুলতে দেখলো তার মা শাহানা বেগম চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। কি রে, তুই নাকি নাফিসার বিয়ের প্রস্তাবে না করে দিয়েছিস? শাহানা বেগম ঘরের ভেতরে ঢুকে নাফিসার দিকে তাকালেন। নাফিসার ভেজা চুল আর অগোছালো পোশাক দেখে তিনি একটু অবাক হলেন, কিন্তু কিছু বললেন না। হ্যাঁ করেছি। কেন? আর তুই আমাকে ফোনটা ওভাবে কেটে দিলি কেন? কত বড় অন্যায় করেছিস জানিস? ওনারা কত ভালো বংশের মানুষ। বংশ দিয়ে কি হবে? ছেলেটা তো ভালো না। তুই কি করে জানলি ছেলে ভালো না? তুই কি তাকে চিনিস?
আমি চিনি না, কিন্তু আমার এক বন্ধু চেনে। ছেলেটার স্বভাব চরিত্র ভালো না। অয়ন একটা পুরোপুরি মিথ্যা কথা বলল। নাফিসা অবাক হয়ে অয়নের দিকে তাকিয়ে রইল। সে কিভাবে এত সহজে একটা মিথ্যা গুছিয়ে বলল? কি বলছিস? তাহলে তো ভালোই করেছিস না করে দিয়ে, কিন্তু আমাকে তো বুঝিয়ে বলতে পারতি। আমি কি সম্মান নিয়ে ওনাদের করবো এখন? সেটা তুমি বুঝে নাও। আর শোনো মা, এরপর থেকে নাফিসার জন্য কোনো প্রস্তাব এলে সেটা নিয়ে বাড়াবাড়ি করার আগে আমাকে জানাবে। তোকে কেন জানতে হবে? তুই কি ওর অভিভাবক? ওর বাবা মা বেঁচে আছে। আমি ওর ভাই, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমারও আছে। ভাইয়ের দায়িত্ব তো পালন করবি, কিন্তু এত বাড়াবাড়ি কেন? নাফিসার তো একদিন বিয়ে হবেই। তুই কি ওকে সারা জীবন নিজের কাছে আগলে রাখবি নাকি? শাহানা বেগমের শেষ কথাটা অয়নের বুকে গিয়ে বিঁধল। সে তীব্র দৃষ্টিতে একবার নাফিসার দিকে তাকালো, তারপর মায়ের দিকে। হ্যাঁ রাখবো, দরকার হলে সারা জীবন রাখবো। তাতে তোমাদের কোনো সমস্যা আছে? অয়ন, কি বলছিস এসব? মাথা খারাপ হয়ে গেছে তোর? না, আমার মাথা ঠিকই আছে। তোমরা বরং ওর জন্য পাত্র দেখা বন্ধ করো। যখন সময় হবে আমি নিজেই ওর জন্য সব থেকে ভালো ছেলে খুঁজে আনবো। অয়নের গলার স্বরে এমন কিছু ছিল যা শুনে শাহানা বেগম আর কথা বাড়াতে সাহস পেলেন না। তিনি বুঝতে পারছিলেন তার ছেলে কোনো কারণে খুব রেগে আছে। আচ্ছা ঠিক আছে, যা ভালো বুঝিস করিস। আমি গেলাম। আর নাফিসা, তুই চুলটা শুকিয়ে নে, ঠান্ডা লাগবে। শাহানা বেগম ঘর থেকে বেরিয়ে যেতেই অয়ন ধাপ করে বিছানার উপর বসে পড়ল। দুটো হাত দিয়ে নিজের মুখ ঢাকলো সে। তার ভেতরটা কষ্টে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। একটা সত্য কথা ঢাকার জন্য তাকে কতগুলো মিথ্যা বলতে হচ্ছে। নাফিসা ধীর পায়ে অয়নের পাশে এসে বসলো। সে কোনো প্রশ্ন করলো না, কোনো অভিযোগ করলো না, শুধু আলতো করে অয়নের কাঁধে একটা হাত রাখলো। অয়ন মুখ তুলতে তাকাতেই নাফিসা মুচকি হাসলো। ধন্যবাদ আবার ধন্যবাদ কেন? আমাকে আগলে রাখার জন্য, আমার জন্য এত বড় একটা মিথ্যা কথা বলার জন্য। আমি তোর জন্য সবকিছু করতে পারি নাফিসা। আমি জানি, কিন্তু তোমার কষ্ট হচ্ছে তাই না? অয়ন কোনো উত্তর দিল না, শুধু নাফিসার হাতের উপর নিজের হাতটা রাখলো। আমি অপেক্ষা করব অয়ন, কতদিন? সারা জীবন। তোমার এই সঠিক সময় আসার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি। তুমি শুধু আমার হাতটা ছেড়ে দিও না, পারবে তো? নাফিসার চোখে ছিল অগাধ বিশ্বাস আর ভালোবাসা। এই বিশ্বাসটুকুই অয়নের বেঁচে থাকার রসদ। সব ভয়, সব দ্বিধা কাটিয়ে অয়নের প্রথমবার কোনো কিছু না ভেবে শুধু মন থেকে কাজ করলো। সে আলতো করে ঝুঁকে নাফিসার কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। এটা ছিল একটা নীরব প্রতিশ্রুতি, একটা ভরসা, যে ভরসায় নাফিসা তার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে। অয়ন কিছু না বলে যেন আজ সব কিছু বলে দিল। তাদের ভালোবাসার গল্পে কোনো শব্দের প্রয়োজন ছিল না, শুধু অনুভূতির গভীরতার ছিল যথেষ্ট। এদিকে সেই রাতের পর সকালটা ছিল একটু অন্যরকম। সারা রাত অয়ন বা নাফিসা কারোরই চোখে ঘুম ছিল না। দুজনের মনে ছিল একরাশ আবেগ, একরাশ আশা আর ভবিষ্যতের অগণিত রঙিন স্বপ্ন। অয়নের দেয়া ওই নীরব প্রতিশ্রুতিটা নাফিসাকে এতটাই শক্তি দিয়েছিল যে তার মনে হচ্ছিল সে গোটা পৃথিবীর বিরুদ্ধে একা লড়ে যেতে পারবে। পরদিন সকালে খাওয়ার টেবিলে পরিবেশটা ছিল শান্ত, কিন্তু কিছুটা থমথমে। শাহানা বেগম ছেলের ওপর কিছুটা বিরক্ত হয়েছিলেন, সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। আর নাফিসার মা রহিমা বেগম বারবার আর চোখে মেয়ের দিকে তাকাচ্ছিলেন। মেয়ের মুখটা আগের থেকে উজ্জ্বল লাগলেও তার চোখের কোণে ছিল হালকা কালি, যা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল সে রাতেই ঘুমায়নি। নাফিসা, ওইটা আমাকে দে। কোনটা? পরোটা, তোর প্লেটেরটা। কেন? তোমার সামনেও তো আছে। আমার ইচ্ছে হয়েছে, আমি তোর প্লেট থেকে খাবো, দে। নাফিসা কিছু না বলে মুচকি হেসে নিজের প্লেট থেকে পরোটা অয়নের প্লেটে তুলে দিল। এই ছোট ছোট অধিকার ফলানো দেখতেই তার সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু তাদের এই খুনসুটি রহিমা বেগমের নজর এড়ালো না। নাস্তা শেষে নাফিসা নিজের ঘরে যেতেই পেছন পেছন তার মা রহিমা বেগমে এলেন। তিনি দরজাটা সাবধানে ভিড়িয়ে দিয়ে মেয়ের পাশে এসে বসলেন। কি রে, তোর কি শরীর খারাপ? না তো মা, কেন? তোর চাচি মানে শাহানা ভাবি বলল তোর বিয়ের প্রস্তাবটা নাকি তোর অয়ন ভাইয়া ভেঙে দিয়েছে। নাফিসার বুকটা ধক করে উঠল। সে মায়ের চোখের দিকে তাকাতে পারছিল না। ও হ্যাঁ, ছেলেটা নাকি ভালো ছিল না, ভাইয়া খোঁজ নিয়ে জেনেছে। অয়ন খোঁজ নিয়েছে? কবে নিল? প্রস্তাব তো এলো কাল বিকালে। এর মধ্যেই সে খোঁজ খবরও করে ফেললো। হয়তো ওর কোনো বন্ধু চিনতো। শোন নাসিফা, আমি তোর মা, আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না। আমি জানি তুই অয়নকে কতটা ভালোবাসিস, ছোটবেলা থেকেই দেখে আসছি। নাফিসা চমকে মায়ের দিকে তাকালো।
তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি এটাও জানি অয়নও তোকে ভালোবাসে, কিন্তু কিন্তু কি মা? এই ভালোবাসাটা সহজ নয় মা। তুই আর অয়ন চাচাতো ভাই বোন। আমাদের পরিবারে, আমাদের বংশে এই সম্পর্ক কেউ মেনে নেবে না। তোর দাদু কোনোদিনও রাজি হবেন না। কেন মেনে নেবে না? চাচাতো ভাই বোনদের মধ্যে কি বিয়ে হয় না? হয়, অন্য অনেকের হয়, কিন্তু আমাদের পরিবারে হয় না। তুই হয়তো জানিস না তোর বাবার সাথে তোর চাচার সম্পর্কটা কেন এতটা আনুষ্ঠানিক। সবকিছু সম্পত্তি নিয়ে নয়, এর পিছনে অন্য অনেক কারণও আছে। আমি চাই না সেই ইতিহাসের পুনরাবৃত্তি আবার হোক। মানে কিসের ইতিহাস? সে অনেক কথা, তুই শুধু এতটুকু জেনে রাখ, এই পথটা ফুলে ঢাকা নয়, কাঁটায় ভরা। তুই কি পারবি এই কঠিন পথে হাঁটতে? অয়ন কি তোর হাতটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে, নাকি মাঝপথে ছেড়ে দেবে? মায়ের কথাগুলো নাফিসার আত্মবিশ্বাসের দেয়ালে গিয়ে সজোরে ধাক্কা খেল। যে বিশ্বাস নিয়ে সে সকালটা শুরু করেছিল তা যেন টলে যেতে লাগলো। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ভাইয়া আমার হাত ছাড়বে না মা, কখনো না। মুখে বলা সহজ মা, বাস্তবতা অনেক কঠিন। আমি তোকে ভয় দেখাচ্ছি না, শুধু সাবধান করছি। আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নিস না যার জন্য সারা জীবন কাঁদতে হয়। রহিমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। নাফিসা বিছানার উপর ধপ করে বসে পড়ল। তার এতক্ষণে জমানো সব সাহস যেন কর্পূরের মতো উবে যেতে লাগলো। সে দুই হাত মুখে ঢেকে নিঃশব্দে কাঁপতে লাগলো। অয়ন নিজের ঘর থেকে বেরোনোর সময় রহিমা বেগমকে নাফিসার ঘর থেকে বের হতে দেখলো। তার মুখটা গম্ভীর ছিল। এর কিছুক্ষণ পরে সে নাফিসার ঘর থেকে চাপা কান্নার আওয়াজ পেল। অয়নের বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সে দ্রুত পায়ে নাফিসার ঘরে ঢুকে দেখলো নাফিসা বিছানায় বসে কাঁদছে। নাফিসা, কি হয়েছে? কাঁদছিস কেন? চাচি কিছু বলেছে তোকে? নাফিসা অয়নকে দেখে কান্নারত চোখেই তাকে জড়িয়ে ধরল। আমাদের বিয়েটা কি কোনোদিনও হবে না ভাইয়া? সবাই বলছে এটা সম্ভব না। মা বলছিল পরিবার মেনে নিবে না। অয়ন মুহূর্তে এসবটা বুঝে গেল। সে নাফিসাকে নিজের থেকে ছাড়িয়ে তার চোখের জল মুছিয়ে দিল। কে বলেছে সম্ভব না? আমি বললে সবকিছুই সম্ভব। পরিবার মেনে না নিলে কিভাবে মানাতে হয় সেটা আমার জানা আছে। কিন্তু কোনো কিন্তু নয়, আমার উপর ভরসা আছে। নাফিসা ভেজা চোখে মাথা নাড়ল। তাহলে চুপচাপ অপেক্ষা করো, আর নিজের এই সুন্দর চোখ দুটো থেকে এক ফোঁটাও জল ফেলবি না, মনে থাকবে? অয়ন ঘর থেকে বেরিয়ে গেল। নাফিসা অবাক হয়ে দেখছিল অয়ন কি এমন করবে। প্রায় ঘন্টা খানেক পর অয়ন আবার নাফিসার ঘরে ফিরল। তার হাতটা পেছনে মুঠো করে রাখা। কোথায় গিয়েছিলে? এদিকে আয়, চোখ বন্ধ কর। কেন? যা বলছি তাই কর। নাফিসা ভয়ে ভয়ে চোখ বন্ধ করলো। সে অনুভব করলো অয়ন তার বাঁ হাতটা নিজের হাতে তুলে নিল। তারপর তার অনামিকা শীতল কিছু একটা পরিয়ে দিল। নাফিসা চোখ খুলতে দেখলো তার আঙুলে একটা সাদামাটা কিন্তু ভীষণ সুন্দর রূপোর আংটি। এটা হয়তো হীরের নয়, আমার জমানো টাকা দিয়ে কেনা, কিন্তু আমার ভালোবাসার থেকে দামি। ভাইয়া এটা শুধু আমার আর তোর সত্যি, আমাদের গোপন চিহ্ন। আজ থেকে তুই আমার বাগদত্তা, জগতের চোখে নয়, আমার মনের চোখে। সময় হলে এই সত্যিটা সবার সামনে আনবো। এখন থেকে তোর আর কোনো ভয় নেই, সব ভয় সব চিন্তা আমার। তুই শুধু আমাকে ভালোবাসবি আর বিশ্বাস করবি, পারবি না? নাফিসার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু এবার তা কষ্টের নয়, পরম আনন্দের। সে আংটি পরা হাতটা দিয়ে অয়নের মুখটা স্পর্শ করলো। তারপর মাথা নেড়ে বুঝিয়ে দিল সে পারবে। শুধু পারবে না, সারা জীবনে বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারবে। এই আংটিটাই এখন তার সব শক্তি। আঙুলে থাকা রূপোর আংটিটা নাফিসার সব ভয় শুষে নিয়েছিল। মায়ের বলা কথাগুলো, পরিবার অমতের আশঙ্কা, সবকিছুই এই ছোট্ট আংটির কাছে তুচ্ছ মনে হচ্ছিল। কারণ সে জানতো অয়ন তার সাথে আছে। এই একটা বিশ্বাসই তার জন্য যথেষ্ট ছিল। তাদের এই গোপন বাগদান পর্বের পর দুটো দিন স্বপ্নের মতো কেটে গেল। অয়নের চোখের ভাষা, তার যত্ন, তার শাসন, সব কিছুতে নাফিসা এখন নতুন এক অধিকার খুঁজে পেত, যা একান্তই তার। কিন্তু সুখবোধ হয়ে তাদের সম্পর্কের জন্য দীর্ঘস্থায়ী হতে আসেনি। তৃতীয় দিনের মাথায় চৌধুরী বাড়িতে পা রাখলেন তাদের পরিবারের কর্তা, অয়ন আর নাফিসার দাদু আসলাম চৌধুরী। একজন অত্যন্ত কঠোর, রাশভারী এবং পুরনো রীতিতে বিশ্বাসী মানুষ, যার কথার উপর কথা বলার সাহস এই বাড়ির কারণেই। আর আসার খবর পেতেই পুরো বাড়িতে একটা চাপা উত্তেজনার ভয় কাজ করতে শুরু করলো। রাতে খাওয়ার টেবিলে সবাই একসাথে বসেছিল। পরিবেশটা ছিল অস্বাভাবিক রকমের চুপচাপ।
আসলাম চৌধুরী ধীরে সুস্থে খাচ্ছিলেন আর তিক্ত দৃষ্টিতে সবাইকে জরিপ করছিলেন। হঠাৎ তার চোখ আটকে গেল নাফিসার হাতের দিকে। তোর আঙ্গুলে ওটা কিসের আংটি নাফিসা? এই একটা প্রশ্নে যেন পুরো টেবিলের উপর বাজ পড়ল। নাফিসা ভয়ে ঢোক গিলল, তার হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করতে লাগলো। সে কি উত্তর দেবে ভেবে পেল না। দাদু এটা এটা এমনি। এমনি? আজকালকার মেয়েরা তো আবার ফ্যাশনের জন্য আংটি পরে, তা কোন আঙ্গুলে আংটি পরতে হয় সেই জ্ঞান কি নেই? ওটা তো অনামিকা, ওখানে মানুষ বিয়ের আংটি পরে। অয়নের বাবা কবির চৌধুরী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন। বাবা, ও তো ছোট মানুষ, হয়তো না বুঝে পড়ছে। ছোট নেই, বিয়ের বয়স হয়েছে, আর বিয়ের বয়স হয়েছে বলেই এত সাজগোজ বেড়েছে। ওর জন্য ভালো ছেলে দেখা শুরু করছিস তো? জি আব্বা, একটা ভালো সম্বন্ধ এসেছিল। এসেছিস তো, বিয়ে দিসনি কেন? দেরি করার তো কোনো কারণ দেখি না। ঠিক সেই মুহূর্তে অয়ন কথা বলে উঠল। তার গলার স্বর ছিল শান্ত কিন্তু ভারী। ছেলেটা ভালো ছিল না দাদু, তাই আমি বারণ করেছি। আসলাম চৌধুরী খাওয়া থামিয়ে স্থির চোখে অয়নের দিকে তাকালেন। তার দৃষ্টি এতটাই ধারালো ছিল যে নাফিসার মনে হলো যেন তার শরীরটা এফোর ওফোর হয়ে যাচ্ছে। তুই বারণ করছিস? কবে থেকে তুই বাড়ির বড়দের সিদ্ধান্তে নাক গলানো শুরু করেছিস? যেটা অন্যায় সেটাতে আমি সবসময় নাক গলাবো দাদু। একটা খারাপ ছেলের সাথে নাফিসার বিয়ে দেওয়ার থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না। অন্যায় ন্যায়ের সংজ্ঞাটা কি তুই আমাকে শেখাবি? আমি শেখানোর কেউ নই, কিন্তু আমি নাফিসার ভাই। ওর কোনো ক্ষতি হোক এটা আমি বেঁচে থাকতে হতে দেব না। দুজনের কথার লড়াইয়ে পুরো ঘরটা বরফের মতো জমে গিয়েছিল। অয়নের চোখে ছিল জেদ আর তার দাদুর চোখে ছিল শীতল ক্রোধ। ভাই, রক্তের সম্পর্ক তো আরো গভীর হয়, কিন্তু সেই রক্তের সম্পর্ক কোথায় শেষ করতে হয় সেই সীমানাটাও জানা দরকার। কিছু দাগ পার করা যায় না অয়ন, পার করতে গেলে রক্তপাত হয়। কথাটার আসল অর্থ বুঝতে পেরে অয়ন আর নাফিসার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তাদের দাদু হয়তো কিছু একটা সন্দেহ করছেন। খাওয়া শেষে কবি চৌধুরী অয়নকে প্রায় টেনেই নিজের ঘরে নিয়ে গেলেন। দরজা বন্ধ করে দিয়ে রাগী গলায় কথা বললেন। কি শুরু করছিস তুই? বাবার মুখের উপর তর্ক করছিস? আমি কোনো তর্ক করিনি, যা সত্যি তাই বলেছি। সত্যি? কোন সত্যি? ছেলে খারাপ এই খবর তোকে কে দিয়েছে? তুই কি নাফিসার প্রেমে পড়ছিস অয়ন? বাবা সরাসরি প্রশ্নে অয়ন এক মুহূর্তের জন্য চমকে গেলেও নিজেকে সামলে নিল। সে চুপ করে রইল। তোর নীরবতাই সব বলে দিচ্ছে। শোন, এই বংশে একবার এই ভুলের জন্য রক্তপাত হয়েছে। তোর দাদু তার নিজের ভাইকে চিরদিনের জন্য পর করে দিয়েছে এই একই কারণে। আমি আমার ভাইয়ের সাথে সেই সম্পর্ক নষ্ট করতে চাই না, আর চাই না আমার ছেলে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাক। বাবা যুগ পাল্টেছে, চাচাতো ভাই বোনের বিয়ে এখন। আমাদের পরিবারের জন্য সবকিছুই পাল্টায়নি। তোমার দাদু বেঁচে থাকতে এটা কোনোদিনই সম্ভব না। তুই যদি নাফিসার ভালো চাস তাহলে ওর জীবন থেকে সরে দাঁড়া। ওর জন্য ভালো একটা ছেলে দেখে আমরা বিয়ে দিয়ে দেব। তুই কেন ওর জীবনটা নষ্ট করছিস? ওর জীবনটা আমি নষ্ট করছি না বাবা, আমি ওকে ভালো রাখতে চাই। আমার থেকে বেশি ভালো ওকে আর কেউ রাখতে পারবে না। এই পাগলামি বন্ধ কর অয়ন। আমি শেষবারের মতো বলছি, নাফিসার চিন্তা মাথা থেকে বের করে দে, না হলে এমন কিছু হবে যা তুই কল্পনাও করতে পারবি না। বাবার ঘর থেকে রাগে ক্ষোভে বেরিয়ে এলো অয়ন। তার মনে হচ্ছিল চারপাশের দেয়ালগুলো তাকে চেপে ধরেছে। সে ভালোবাসে, এটাই কি তার অপরাধ? রাতে সবাই ঘুমিয়ে পড়লে অয়ন ছাদে গিয়ে দাঁড়ালো। তার একটু পরে নাফিসা এলো। তার চোখ দুটো ফোলা দেখে বোঝা যাচ্ছে সে অনেক কেঁদেছে। আঙুলের আংটিটা সে খুলে হাতে ধরে রেখেছে। এটা তুমি ফেরত নাও ভাইয়া। অয়ন ঘুরে নাফিসার দিকে তাকালো। তার মুখে ছিল রাজ্যের ক্লান্তি। কেন, ভয় পেয়েছিস? ভয় নয় ভাইয়া, আমি খুব স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভেবেছি। আমি চাই না আমাদের জন্য দুটো পরিবার ধ্বংস হয়ে যাক। চাচার চোখে আমি তোমার জন্য ঘৃণা দেখতে চাই না। আর আমার চোখে ভালোবাসা দেখতে চাস না? চাই, কিন্তু কি দামে? দাদু যা বললেন, চাচা যা বললেন, আমরা কি ঠিক করছি অয়ন? আমরা কি পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছি? নাফিসার শেষ প্রশ্নটা ধারালো ছুরির মতো অয়নের বুকে গিয়ে লাগলো। সে নাফিসার হাত থেকে আংটিটা নিল না, বরং তার হাতটা ধরে আবার সে আঙুলে আংটিটা পরিয়ে দিল। যখন এই আংটি পরিয়েছিলাম তখন বলেছিলাম সব ভয় আমার। আজও তাই বলছি, পরিবার ভাঙবে না, জুড়বে। কিভাবে সেটা আমি দেখব। তুই শুধু আমার উপর বিশ্বাস রাখ, পারবি তো এই শেষ বিশ্বাসটুকু রাখতে?
নাফিসা কোনো উত্তর দিল না। সে শুধু ভেজা চোখে অয়নের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল সে এক অথৈ সাগরে ভাসছে, যার কোনো কুল কিনারা নেই। অয়নই তার একমাত্র আশ্রয়, কিন্তু এই আশ্রয়টাও আজ এক বিশাল ঝড়ের মুখে দাঁড়িয়ে। এদিকে অয়নের উপর শেষ বিশ্বাসটুকু রাখতে গিয়ে নাফিসার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সে কি ঠিক করছে? একটা মানুষের ভালোবাসার জন্য পুরো পরিবারকে কষ্টের মুখে ঠেলে দিচ্ছে না তো? এই প্রশ্নগুলো তাকে সারা রাত ঘুমাতে দেয়নি। পরদিন সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে দেখে নিজেই অবাক। কি ভীষণ ক্লান্ত আর অশান্ত দেখাচ্ছে তাকে। সে ঘরে পায়চারি করছিল, ঠিক তখনই দরজার মৃদু টোকা পড়ল। নাফিসা দরজা খুলতেই দেখলো তার বাবা নাদিম চৌধুরী দাঁড়িয়ে আছেন। শান্ত, সৌম্য আর কিছুটা বিষণ্ণ চেহারা একজন মানুষ। এই বিশাল চৌধুরী বাড়িতে, যার অস্তিত্ব আছে কিন্তু কোনো আওয়াজ নেই। ভেতরে আসবো মা? বাবা তুমি এসো। নাদিম চৌধুরী ঘরে ঢুকে মেয়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা বসলেন। আমি সব জানি নাফিসা। নাফিসার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ভয়ে ভয়ে বাবার পাশে বসলো। কি কি জানো বাবা? তোর দাদু কেন তোকে ওভাবে বকলেন? তোর চাচা কেন অয়নকে শাসন করলো? আর তুই কেন সারা রাত কাঁদলি? সব জানি আমি। বাবা আমি তোকে কিছু বলতে হবে না, আমি তোর চোখের ভাষা বুঝি। তুই অয়নকে ভালোবাসিস, অয়নও তোকে ভালোবাসে, তাই তো? নাফিসা অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইল। সে ভেবেছিল তার বাবা হয়তো তাকে বকবেন, শাসন করবেন, কিন্তু তার গলার স্বরে ছিল অদ্ভুত এক নরম সুর। নাফিসা আলতো করে মাথা নাড়ল। আমি জানতাম, কিন্তু এই পথটা যে কত কঠিন তুই কি সেটা জানিস? মা বলেছে দাদু কিছুতেই মেনে নেবেন না। কেন মেনে নেবে না সেই কারণটা কি তুই জানিস? না। কারণ তোর বাবা তার নিজের জীবনের পুনরাবৃত্তি তার মেয়ের জীবনে দেখতে চান না। মানে? নাদিম চৌধুরী মেয়ের মাথায় হাত রেখে কাঁপা কাঁপা গলায় বললেন। কারণ আমিও ভালোবেসেছিলাম মা, তোর মতোই আমার চাচাতো বোন শিরিনকে। নাফিসা যেন আকাশ থেকে পড়ল। স্তব্ধ হয়ে সে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। আমাদের ভালোবাসাটাও তোর আর আয়ানের মতোই গভীর ছিল। আমরা একে অপরকে ছাড়া কিছুই ভাবতে পারতাম না, কিন্তু বাবা মানে তোর দাদু কোনোদিনও এই সম্পর্ক মেনে নেননি। আমাদের পরিবারের চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে নাকি বংশের জন্য অকল্যাণ। তারপর আমি প্রতিবাদ করেছিলাম, শিরিনও আমার পাশে ছিল, কিন্তু তোর চাচা কবির বরাবরই বাবার নির্দেশ মেনে চলতো। সে আমার তীব্র বিরোধিতা করলো। বাড়ির মধ্যে যে অশান্তি শুরু হলো তাকে ঝড় বললেও কম হবে। বাবা আমাকে তেজ্যভুক্ত করার হুকুম দিল, আর শিরিনের পরিবারকে নির্দেশ দিল যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিয়ে দিতে। নাদিম চৌধুরীর চোখ দুটো অতিচারিত ভিজে উঠল। আমি শিরিনকে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তার আগের রাতেই কবির সব জেনে যায় আর বাবাকে বলে দেয়। বাবা সেদিন আমার উপর প্রথম হাত তুলে আমাকে একটা ঘরে আটকে রাখা হয়, আর ওদিকে শিরিনের উপর চাপ সৃষ্টি করা হয়। ওকে বলা হয় আমি নাকি ওকে ছেড়ে দিয়েছি। শিরিন ফুপি বিশ্বাস করেছিল? না, কিন্তু চারিদিকে চাপ, আমার সাথে যোগাযোগ করতে না পারা, সব মিলিয়ে ও ভেঙে পড়েছিল। যেদিন তোর মায়ের সাথে আমার জোর করে বিয়ে দেওয়া হয় সেদিনই শিরিন। নাদিম চৌধুরী আর কথাটা শেষ করতে পারলেন না। তার গলাটা কান্নায় রুদ্ধ হয়ে এলো। কি হয়েছিল শিরিন ফুপির? ওর আর বিয়ে হয়নি। ওই ঘটনার পর থেকে ও আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। আজ বহু বছর হলো সে নিজের ঘর থেকে বের হয় না, এক জীবন্ত পাথর হয়ে বেঁচে আছে। সেই রক্তপাত মানে শুধু শারীরিক আঘাতই ছিল না, ওটা ছিল দুটো আত্মার মৃত্যু। সেদিন থেকেই তোর চাচার সাথে আমার সম্পর্কটা মরে গিয়েছে। আমি একজন পরাজিত মানুষ যে তার ভালোবাসাকে রক্ষা করতে পারিনি। বাবার জীবনে এত ভয়ঙ্কর এক সত্য নাফিসার শরীরটাকে ভয়ে ঠান্ডা করে দিল। এখন সে বুঝতে পারছিল কেন তার দাদু আর চাচাইয়ের সম্পর্কের এত বিরোধী। তারা অয়ন আর নাফিসার মধ্যে নাদিম আর শিরিনের ছায়া দেখেছে। আমি তোকে কোনো পথ দেখাতে পারবো না মা, কারণ আমি নিজেই পথ হারিয়ে ফেলেছি। আমি শুধু এটুকু বলতে পারি, হয় এখানেই থেমে যা, নয়তো এমনভাবে পথ চলিস যেন মাঝপথে এসে আমার মতন পরাজিত হতে না হয়। আমার শিরিনের মতন যেন তোর জীবনটা নষ্ট না হয়। মেয়ের মাথায় হাত রেখে নাদিম চৌধুরী ঘর থেকে বেরিয়ে গেলেন। নাফিসা যেন পাথর হয়ে বসে রইল। তার ভালোবাসার ভবিষ্যৎ যে এতটা অন্ধকার, এতটা যন্ত্রণার, তা সে কল্পনাও করতে পারেনি। অয়ন বারান্দাতে গিয়ে সবটা দেখলো। সে নাদিম চৌধুরীকে নাফিসার ঘর থেকে বের হতে দেখলো আর ভেজা চক্ষু খেয়াল করলো। সে আর অপেক্ষা করলো না। কিছুক্ষণ পর নাফিসার ফোনে মেসেজ এলো, ছাদে আয় এক্ষুনি। নাফিসা ছাদে গিয়ে দেখলো অয়ন রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার মুখে অদ্ভুত এক দৃঢ়তা। জীবনের কথা আমি জেনে গেছি অয়ন। আমিও। আমাদের পরিণতিও কি
না, আমি আমার চাচার মতো পরিস্থিতিকে মেনে নেব না। আর আমার নাফিসার পরিণতি আমি শিরিন ফুপির মতো হতে দেব না। অপেক্ষা করে আর কিছু হবে না, তাতে শুধু কষ্ট আর ভয় বাড়বে। তাহলে কি করবে? অয়ন ঘুরে নাফিসার দিকে তাকালো। তার চোখে ছিল স্পষ্ট এক সিদ্ধান্ত। আমরা এখান থেকে চলে যাব। চলে যাব মানে? কোথায়? কিভাবে? দূরে, অনেক দূরে, যেখানে চৌধুরী বাড়ির অভিশাপ আমাদের ছুঁতে পারবে না। আমি জানি এটা কঠিন, কিন্তু পরিবারের ভেতরে থেকে দুটো জীবন নষ্ট করার চেয়ে এটা অনেক ভালো। তুই কি রাজি? আমার সাথে এই ঝুঁকিটা নিতে পারবি? আমার শিরিন না হয়ে আমার নাফিসা হয়ে থাকতে পারবি? অয়নের শেষ প্রশ্নে নাফিসার পুরো পৃথিবীটা যেন ঘুরতে শুরু করলো। বাড়ি ছেড়ে পালানো, এটা কি ঠিক হবে? ভালোবাসার জন্য এত বড় স্বার্থপরতা কি সে করতে পারবে? নাকি সেও শিরিন ফুপির মতো এক পরাজিত জীবন মেনে নিবে? অয়নের শেষ প্রশ্নটা নাফিসার কানে বাজছিল। আমার শিরিন না হয়ে আমার নাফিসা হয়ে থাকতে পারবে? এই একটা প্রশ্ন যেন দুটো ভিন্ন জীবনের ছবি তার চোখের সামনে তুলে ধরেছিল। এক পাশে শিরিন ফুপির নিঃসঙ্গ পাথর হয়ে যাওয়া জীবন, আর অন্য পাশে অয়নের হাত ধরে এক অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি। কোনটা সে বেছে নেবে? পরাজিত অতীতের পুনরাবৃত্তি, নাকি সব ছেড়ে এক নতুন লড়াইয়ের সূচনা? পালানোটা কি সমাধান অয়ন? সমাধান নয়, শুরু। এখানে থেকে তিলে তিলে শেষ হয়ে যাওয়ার চেয়ে পালিয়ে গিয়ে নতুন করে বাঁচাটা কি ভালো নয়? তুই কি চাস তোর বাবা আর শিরিন ফুপির মতো পরিণতি আমাদের হোক? না, চাই না। কিন্তু বাবা মা, তাদের কথা একবারও ভাববে না? আমি চলে গেলে তাদের কি হবে? মা তো মরেই যাবে, আর বাবা তো একবার তার ভালোবাসা হারিয়েছেন। এবার যদি মেয়েকেও হারান, তাহলে তো তিনি আর বাঁচবেন না। নাফিসার গলা কান্নায় ধরে এলো। তার কাছে পরিবার আর ভালোবাসা দুটো ভিন্ন পাল্লা হয়ে গিয়েছিল, যার কোনোটাই সে হারাতে পারবে না। তুই কি ভাবছিস আমি আমার বাবা মায়ের কথা ভাবিনি? ভেবেছি, খুব ভেবেছি, কিন্তু আমি এটাও ভেবেছি আজ যদি আমরা হেরে যাই, তাহলে সারা জীবন এই বাড়িতে আমরা চারটে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবো। তোর বাবা, শিরিন ফুপি, তুই আর আমি। তুই কি সেই জীবন চাস? না। তাহলে আমার উপর ভরসা কর। আমরা পালিয়ে গিয়ে হারিয়ে যাব না, আমরা নিজেদের জীবন গুছিয়ে নেব। তারপর একদিন ঠিক ফিরে আসব, যেদিন আমাদের পরিচয় হবে আমাদের নিজেদের পায়ে দাঁড়ানো দুটো সফল মানুষ হিসেবে। সেদিন হয়তো দাদুর বরফ গলবে, সেদিন হয়তো বাবাও বুঝবেন তার ছেলে তার ভাইয়ের মতো পরাজিত নয়। অয়নের চোখে ছিল অদ্ভুত এক জেদ আর আত্মবিশ্বাস। এই বিশ্বাসটা নাফিসাকে সবচেয়ে বেশি শক্তি যোগায়, কিন্তু ভয়টাও যে কম নয়। যদি তারা কোনোদিনও আমাদের মেনে না নেয়, যদি সারা জীবন আমাদের পর হয়ে থাকতে হয়? থাকবো। তুই আমি একসাথে থাকলে একটা কুঁড়ে ঘরও রাজপ্রাসাদ মনে হবে, আর তুই ছাড়া এই চৌধুরী বাড়ির রাজপ্রাসাদও আমার কাছে কারাগার মনে হয়। এখন তুই সিদ্ধান্ত নে, কারাগারে থাকবি নাকি আমার সাথে ঘুরে ঘুরে যাবি? অয়ন নাফিসার দিকে তার হাতটা বাড়িয়ে দিল, যেন সার তার পুরো পৃথিবীটাকে নাফিসের হাতে তুলে দিতে চাইছে। নাফিসার চোখ দিয়ে টপটপ করে জল পড়ছিল। সে একবার তার ঘরের দিকে তাকালো, যেখানে তার বাবা মা ঘুমিয়ে আছে। তারপর তাকালো অয়নের বাড়িয়ে দেয়া হাতের দিকে। এই হাতটা ধরলে হয়তো সব শেষ হয়ে যাবে, আবার হয়তো নতুন করে সব শুরু হবে। ঠিক এই মুহূর্তে ছাদের দরজার কাছে একটা ছায়া নড়ে উঠল। অয়ন আর নাফিসা কেউ সেটা খেয়াল করলো না, যারা নিজেদের জগতে এতটাই মগ্ন ছিল। ছায়ামূর্তিটা আর কেউ নয়, অয়নের বাবা কবির চৌধুরী। তিনি রাতে ঘুম ভেঙে ছেলের ঘরে তাকে না পেয়ে খুঁজতে খুঁজতে ছাদে এসেছিলেন, আর এখানে এসে দুই ভাই বোনের সব কথা শুনে তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তার কানে বাজছিল শুধু একটা শব্দ, পালানো। কবির চৌধুরীর বুকের ভেতরটা রাগে, ক্ষোভে আর হতাশায় জ্বলে যাচ্ছিল। তার নিজের ছেলে তার বংশের মুখে কালি ছিটিয়ে একটা মেয়ের জন্য পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, যে ভুলের জন্য তার আদরের ভাইটা সারা জীবন কষ্ট পেল। সে একই ভুল তার নিজের ছেলেও করতে চলেছে। তিনি আর সহ্য করতে পারল না। নাফিসা যখন হাজারো দ্বিধা কাটিয়ে অয়নের হাতটা ধরার জন্য নিজের হাতটা বাড়িয়েছে, ঠিক তখনই ছাদের নিচ থেকে ভেসে এলো আসলাম চৌধুরীর রাগী গলা। কবির, অয়ন, এত রাতে তোরা সব কোথায়? দাদুর গলার আওয়াজ পেতে অয়ন আর নাফিসা চমকে দূরে সরে দাঁড়ালো। কবির চৌধুরী নিজেকে সামলে নিয়ে ছাদের দরজা থেকে সরে গেলেন। সর্বনাশ, দাদু উঠে পড়েছেন। তুই তাড়াতাড়ি নিজের ঘরে যা। নাফিসা, এক্ষুনি যা। আর তুমি? আমি সামলে নিচ্ছি, তুই যা। নাফিসা দৌড়ে ছাদ থেকে নেমে নিজের ঘরের দিকে চলে গেল। অয়ন কয়েক মুহূর্ত দাঁড়িয়ে নিজেকে শান্ত করলো, তারপর ধীরে পায়ে নিচে নামতেই দেখলো বসার ঘরের সোফায় তার দাদু বসে আছেন, আর তার পাশে তার বাবা গম্ভীর মুখে দাঁড়িয়ে। কোথায় ছেলে? ছাদে, ঘুম আসছিল না তাই একটু হাঁটছিলাম।
ঘুম তো আসবেই না। মাথায় যখন হারাম চিন্তা করে তখন ঘুম আসে না। অয়ন চমকে তার বাবার দিকে তাকালো। তার বাবার চোখে ছিল শান্ত দৃষ্টি। অয়ন বুঝে গেল কিছু একটা গড়বড় হয়েছে। কাল সকালে তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, আর তোর চাচার সাথেও নাফিসার ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। দাদুর শেষ কথাটা অয়নের বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। চূড়ান্ত সিদ্ধান্ত, কথাটার অর্থ কি? তিনি কি সব জেনে গেছেন? কাল সকালে কি হতে চলেছে? অজানা এক ভয়, তার আশঙ্কায় অয়নের পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারছিল কালকের সকালটা চৌধুরী বাড়ির ইতিহাসে একটা নতুন কালো অধ্যায়ের সূচনা হতে চলেছে। পরের সকালটা চৌধুরী বাড়ির ভোরের আলো নিয়ে আসেনি, এনেছিল এক দম বন্ধ করা নীরবতা আর আসন্ন ঝড়ের পূর্বাভাস। বাড়ির প্রতিটা কোণায় যেন ভয় আর আতঙ্ক মিশে আছে। নাফিসা সারা রাত নিজের ঘরে ছটফট করছে। এক মুহূর্তের জন্য তার চোখের পাতা এক হয়নি। কি হতে চলেছে? দাদু কি সিদ্ধান্ত নেবে? এ প্রশ্নগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এদিকে অয়নও নিজের ঘরের প্রস্তুত হচ্ছিল, তবে বিয়ের জন্য নয়, যুদ্ধের জন্য। তার চোখে মুখে ছিল না কোনো ভয়, ছিল শুধু এক কঠিন প্রতিজ্ঞা। আজ যা হওয়ার হবে, কিন্তু নাফিসাকে হারানো যাবে না। সকাল 10টা নাগাদ বৈঠকখানায় আসর বসলো। মধ্যমণি হয়ে বিশাল এক চেয়ারে বসে আছেন আসলাম চৌধুরী। তার মুখটা পাথরের মতো কঠিন। তার ডান পাশে সোফায় বসা কবির চৌধুরী, যার চোখের দৃষ্টি শীতল। আর বাম পাশের সোফায় মাথা নিচু করে বসে আছেন নাদিম চৌধুরী, যেন এক অসহায় দর্শক। আর তাদের সামনে আসামির মতো একা দাঁড়িয়েছিল অয়ন। কাল রাতে ছাদে কি কথা হচ্ছিল নাফিসার সাথে? আসলাম চৌধুরীর শান্ত কিন্তু ধারালো প্রশ্নে অয়ন চমকালো না। সে আগেই প্রস্তুত ছিল। যা কথা হচ্ছিল তা আমাদের দুজনের ব্যক্তিগত বিষয় দাদু। এই বাড়িতে ব্যক্তিগত বলে কিছু নেই, যা হয় সবাই পারিবারিক। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, এই কি পরিকল্পনা চলছিল? অয়ন উত্তর দেওয়ার আগে কবির চৌধুরী বলে উঠলেন, আমি বলছি বাবা, আপনার আদরের নাতি আপনার বংশের মুখে চুলকানি দিয়ে আপনার সম্মান মাটিতে মিশিয়ে দিতে তার চাচাতো বোনের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। কথাটা শোনার সাথে সাথে নাদিম চৌধুরী চমকে ভাইয়ের দিকে তাকালেন, কিন্তু কিছু বলতে পারলেন না। আসলাম চৌধুরীর মুখের চামড়াটা রাগে টান টান হয়ে গেল। অয়ন, তোর বাবা যা বলছে তা কি সত্য? হ্যাঁ, সত্যি। অয়নের অকপট স্বীকারোক্তিতে ঘরের ভেতর যেন একটা পারমাণবিক বোমা ফাটালো। আর শুধু পরিকল্পনা নয়, দরকার হলে আমি 100 বার ওকে নিয়ে পালাবো। যেখানে ভালোবাসা সম্মান পায় না, যেখানে দুটো মানুষকে একসাথে থাকার অধিকার দেওয়া হয় না, সেই বংশের সম্মান রক্ষা করার দায় আমার নেই। বেয়াদব ছেলে। আসলাম চৌধুরী হাতের লাঠিটা সজোরে মাটিতে ঠুকলেন। তাহলে তুই আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যাবি? এই বংশের প্রথার বিরুদ্ধে যাবি? আমি প্রত্যেকটা অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে যাব। আপনারা শিরিন পুপির জীবনটা নষ্ট করে দিয়েছেন, আমার চাচার জীবনটা শেষ করে দিয়েছেন। আমি আমার আর নাফিসার জীবনটা আপনাদের নষ্ট করতে দেব না। ঘরের ভেতরে চিৎকার আর চেঁচামেচি শুনে নাফিসা নিজেকে আটকে রাখতে পারল না। সে ছুটে বৈঠকখানায় চলে এলো। দাদু প্লিজ, ভাইয়ার কোনো দোষ নেই। আমি চুপ কর নির্লজ্জ মেয়ে, তোর জন্যই আজ আমার নাতি আমার মুখের উপর কথা বলেছে। তোদের দুজনের জন্যই আজ আমার বংশের নাম ডুবতে বসেছে। আসলাম চৌধুরী উঠে দাঁড়ালেন। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সবাই স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। 1 সপ্তাহের মধ্যে নাফিসার বিয়ে আমার বহুদিনের বন্ধু আজমাল খানের নাতির সাথে। ছেলে কানাডায় থাকে, ছুটিতে দেশে এসেছে। সব কথা পাকা, কালই তারা আংটি পরাতে আসবে। কথাটা যেন একটা বিদ্যুৎ প্রবাহের মতো সবার শরীরে বয়ে গেল। নাফিসা না বলে চিৎকার করে উঠল, এটা কোনোদিনও হবে না। নাফিসার বিয়ে যদি কারোর সাথে হয়, সেটা আমার সাথে হবে। আর তুই, তোর ব্যবস্থাও আমি করে ফেলেছি। কাল রাতের উড়োজাহাজে তুই কানাডা যাচ্ছিস আমাদের ব্যবসার নতুন শাখা খোলার জন্য। আগামী 5 বছরে আগে দেশে ফেরার কথাও ভাববি না। আমি কোথাও যাব না। তোমাকে যেতেই হবে অয়ন। কবির চৌধুরী এগিয়ে এসে ছেলের হাত শক্ত করে ধরলেন। বাবা, তুমি কিভাবে পারছো? আমি আমার ছেলেকে তার চাচার মতো ব্যর্থ হয়ে যেতে দেখতে পারবো না। যা করছি তোর ভালোর জন্যই করছি।
ঠিক সেই মুহূর্তে ঘরের সবচেয়ে নীরব মানুষটা কথা বলে উঠল, নাদিম চৌধুরী, যার গলা দিয়ে বছরের পর বছর শুধু অসহায় দীর্ঘশ্বাস বেরিয়েছে। থেমে যাও ভাই। সবাই অবাক হয়ে নাদিম চৌধুরীর দিকে তাকালেন। বাবা, আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন, আমি কিছু বলিনি। শিরিনের জীবনটা পাথর করে দিয়েছেন, আমি চুপ থেকেছি। কিন্তু আমার মেয়ের জীবনটা আমি আপনাদের নষ্ট করতে দেব না। আর আয়ানকে ভালোবাসে, আয়ান ওকেও ভালোবাসে। ওদের আলাদা করার অধিকার আপনাদের নেই। তুই আমার মুখের উপর কথা বলছিস নাদিম? হ্যাঁ বাবা, আজ বলছি। কারণ আজ যদি চুপ করে থাকি তাহলে আমি শুধু একজন পরাজিত প্রেমিক নয়, একজন পরাজিত বাবা হয়েও মারা যাব। নাদিমের এই বিদ্রোহ দেখে নাফিসা ছুটে গিয়ে বাবার হাত ধরল। অয়নও বাবার বাঁধন ছাড়িয়ে নাফিসার পাশে এসে দাঁড়ালো। তারা তিনজন যেন এক হয়ে বাকি পৃথিবীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। কিন্তু আসলাম চৌধুরীর মতো একজন স্বৈর শাসকে এই বিদ্রোহ গলে যাওয়ার পাত্র নন। এই দৃশ্যটা তাকে আরো বেশি হিংস্র করে তুলল। বটে, এত সাহস? ঠিক আছে, তোদের সবার সাহসের পরিচয় আমি দিচ্ছি। তিনি বাড়ির চাকরদের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, যা, নাফিসাকে ওর ঘরে নিয়ে তালা বন্ধ করে দে। ওর বিয়ে না হওয়া পর্যন্ত ওর ঘর থেকে বের হবে না। আর অয়নের কাছ থেকে গাড়ির চাবি, টাকার থলে, মোবাইল সবকিছু কেড়ে নাও। ওকেও ওর ঘরে বন্ধ করে রাখো। কাল বিমানবন্দরে যাওয়ার আগ পর্যন্ত ওর মুখ যেন আমি না দেখি। হুকুম পাওয়ার সাথে সাথে কয়েকজন এগিয়ে এলো। খবরদার কেউ আমার গায়ে হাত দেওয়ার চেষ্টাও করবি না। বাবা, কিন্তু তাদের বাধা দেওয়ার চেষ্টা বৃথা গেল। কবির চৌধুরী নিজে এসে অয়নকে জাপটে ধরলেন। দুজন চাকর এসে নাফিসাকে প্রায় টেনে হিঁচড়ে তার ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। নাফিসা, অয়ন। দুটো অসহায় কণ্ঠে চিৎকার পুরো বাড়িটাকে কাঁপিয়ে তুলল। অয়ন আর নাফিসাকে জোর করে আলাদা করে দেয়া হলো। আসলাম চৌধুরী শীতল চোখে সেই দৃশ্য দেখতে লাগলেন। তার কাছে এটা ছিল বিদ্রোহ দমনের একটা সামান্য প্রক্রিয়া। দুটো ঘর, দুটি বন্দি জীবন, দুটো ছটফট করতে থাকা আত্মা। চৌধুরী বাড়ির বিশাল দালানের দুটো আলাদা প্রান্তে অয়ন আর নাফিসা যেন দুটি ভিন্ন কারাগারে বন্দি ছিল। নাফিসার ঘরটা ছিল কান্নার জলে ভেজা। তার মনে হচ্ছিল সব শেষ। কালই অচেনা একটা মানুষ এসে তার আঙুলে আংটি পরিয়ে দিয়ে যাবে। আর তার কয়েক ঘন্টা পরে অয়ন চলে যাবে দেশ ছেড়ে, হাজার হাজার মাইল দূরে। সে আর কোনোদিনও তার এই ভাইয়ার মুখটা দেখতে পাবে না, তার বকা শুনতে পাবে না, তার যত্ন পাবে না। এই ভাবনাটা আসতেই নাফিসা কান্নায় ভেঙে পড়ছিল। তার হাতের উপর আংটিটা সে শক্ত করে ধরে রেখেছিল। এটাই যেন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওদিকে অয়নের ঘরে কান্নার কোনো শব্দ ছিল না, ছিল শুধু ক্রোধ আর ছটফটানি। সে একটা আহত বাঘের মতো ঘরের ভেতর পায়চারি করছিল। তার ভেতরটা পড়ছিল প্রতিশোধের আগুনে। সে তার চাচার মতো পরাজিত হবে না। সে তার ভালোবাসা কিভাবে শেষ হয়ে যেতে দেবে না। তার বাবা, তার দাদু, কেউ তাকে আটকাতে পারবে না। কিন্তু কিভাবে? ঘরের দরজা বাইরে থেকে তালা দেয়া, জানালার গ্রিলগুলো মোটা লোহার। মোবাইল নেই, টাকা নেই, চাবি নেই। সে সম্পূর্ণরূপে অসহায়। অয়ন হঠাৎ জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তার ঘরের জানালাটা বাড়ির পেছনের বাগানের দিকে খোলে। এই বাগানের পরিচর্যা করে রহিম চাচা, বাড়ির সবচেয়ে পুরনো আর বিশ্বাসী কর্মচারী। ছোটবেলা থেকে অয়ন আর নাফিসাকে সে কোলে পিঠে করে মানুষ করেছে। তাদের দুজনের ভালোবাসার নীরব সাক্ষীও এই রহিম চাচা। অয়নের মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল। এটাই হয়তো তার শেষ সুযোগ। সে দ্রুত একটা কাগজ ছিঁড়ে নিল। তারপর ভাঙা একটা পেন্সিলের টুকরো দিয়ে কাঁপা কাঁপা হাতে লিখল, রহিম চাচা, আমি অয়ন। সব শেষ হয়ে যাওয়ার আগেই আমাদের বাঁচান। দাদু আজ রাতেই আমাকে কানাডা পাঠিয়ে দেবে। আর কাল নাফিসার বিয়ে। আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। আমি রাত 2টার সময় আমার ঘরের দরজা ভাঙার চেষ্টা করব। আপনি যদি পারেন ঠিক ওই সময় নাফিসার ঘরের তালাটা খুলে দেবেন, আর পেছনের ছোট দরজাটা। দয়া করে আমাদের সাহায্য করুন। লেখা শেষ করে অয়ন চিঠিটা ভাঁজ করলো। তারপর তার পড়ার টেবিল থেকে ভারী একটা পেপার ওয়েট নিয়ে সেটার সাথে চিঠিটা সুতো দিয়ে শক্ত করে বেঁধে ফেললো। তারপর জানালার গ্রিলের ফাঁক দিয়ে খুব সাবধানে সেটাকে বাগানের সেই জায়গা বরাবর ফেললো যেখানে রহিম চাচা প্রতিদিন সকালে গাছ পরিষ্কার করতে আসে। পরদিন ভোরবেলা রহিম চাচা বাগানে কাজ করতে এসে পেপার ওয়েটটা দেখতে পেলেন। জিনিসটা এখানে এভাবে পড়ে থাকতে দেখে তিনি অবাক হলেন। হাতে নিতে তিনি চিঠিটা দেখতে পেলেন। চারিদিকে একবার সতর্ক চোখে তাকিয়ে তিনি দ্রুত চিঠিটা পড়লেন। পড়ার সাথে সাথে তার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল। এ তো সাংঘাতিক পরিকল্পনা। ধরা পড়লে আসলাম চৌধুরী তাকে আস্ত রাখবেন না। তার নিজের সংসার আছে,
কিন্তু পরক্ষণে তার চোখের সামনে ভেসে উঠল দুটো মুখ, অয়ন আর নাফিসা। ছোটবেলা থেকে এই দুটো ছেলেমেয়েকে তিনি নিজের সন্তানের মতো স্নেহ করেন। তাদের নিষ্পাপ ভালোবাসাটা তিনি নিজের চোখে দেখেছেন। তার মনে পড়ল বহু বছর আগের আরেকটা দিনের কথা, যেদিন নাদিম চৌধুরীও এমনই এক সাহায্যের জন্য তার কাছে এসেছিলেন, কিন্তু তিনি ভয়ে পিছিয়ে গিয়েছিলেন। সেই অনুশোচনা তাকে আজও কষ্ট দেয়। রহিম চাচা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, যা হওয়ার হবে। আজ তিনি আর ভয় পাবেন না। দুটো ভালোবাসার জীবন তিনি এভাবে নষ্ট হতে দেবেন না। দুপুর গড়িয়ে বিকেল হবে। নাফিসার ঘর থেকে কান্নার আওয়াজ আসছিল। ঠিক সেই সময় রহিম চাচা তার জন্য খাবার নিয়ে এলেন। ঘরের বাইরে পাহারারত দারোয়ানকে সরিয়ে তিনি নিজেই তালা খুলে ভেতরে ঢুকলেন। কিছু খেয়ে নাও মা, এভাবে শরীর নষ্ট করলে চলবে? আমার কিছু ভালো লাগছে না চাচা, তুমি যাও। রহিম চাচা খাবারের থালাটা রেখে নাফিসার কানের কাছে ফিসফিস করে বললেন, দাদাবাবু তোমার জন্য খবর পাঠিয়েছে। নাফিসা চমকে রহিম চাচার দিকে তাকালো। তার কান্নারত চোখে ফুটে উঠল ক্ষীণ আশা। সে বলেছে, আমি আসছি, তৈরি থাকিস, ভয় পাস না। আমাদের গল্পটা ওদের মতো শেষ হবে না। আমি তোকে ভালোবাসি। এই কয়েকটা কথাই ছিল নাফিসার জন্য যথেষ্ট। তার মরে যাওয়ার শরীরে যেন নতুন করে প্রাণের সঞ্চার হলো। অয়ন আসছে, তার ভাইয়া তাকে নিতে আসছে। রাত ঠিক 2টার সময় আমি তোমার ঘরের তালা খুলে দেব। তুমি কোনো শব্দ না করে বেরিয়ে আসবে। পিছনের ছোট গেটটা আমি খুলে রাখবো। দাদাবাবুও তখন আসবে। বাকিটা আল্লাহর ইচ্ছা। রহিম চাচা ঘর থেকে বেরিয়ে গেলেন। নাফিসা উত্তেজনায় ভয়ে আশায় কাঁপতে লাগলো। সে দ্রুত তার ছোট একটা ব্যাগে কয়েকটা দরকারি জিনিস আর অয়নের দেয়া সেই রূপোর আংটিটা যত্ন করে গুছিয়ে নিল। রাত গভীর হলো। চৌধুরী বাড়ির নিস্তব্ধ ঘুমে আচ্ছন্ন, শুধু 3টে মানুষ জেগে আছে। নাফিসা দরজা দিকে তাকিয়ে উপরে সময়ের প্রহর গুনছে। রহিম চাচা চুপি চুপি চাবি নিয়ে নাফিসার ঘরের দিকে এগোচ্ছেন, আর অন্য প্রান্তে অয়ন তার ঘরের দরজায় একটি চেয়ার নিয়ে অনবরত আঘাত করে চলেছে তালাটা ভাঙার জন্য। প্রতিটি আঘাতে তার মনে হচ্ছে সে শুধু দরজা নয়, ভাঙছে তার পরিবারের তৈরি করা অন্যায়ের দেয়াল। ঘড়ির কাঁটা রাত 2টা ছুঁই ছুঁই। বাইরে ঝিঝি পোকার ডাক ছাড়ার কোনো শব্দ নেই। ঠিক সেই সময় অয়নের ঘরের দরজার ছিটকিনিটা একটা বিকট শব্দ করে ভেঙে গেল। প্রায় একই মুহূর্তে নাফিসার ঘরের তালাটাও খুলে গেল। দুটো বন্দি পাখি আজ মুক্ত, কিন্তু তারা কি সত্যি উঠতে পারবে, নাকি খাঁচা থেকে বেরোনোর আগেই শিকারীর হাতে ধরা পড়ে যাবে? ভাঙা দরজাটা নিঃশব্দে ঠেলে বাইরে এলো অয়ন। ঠিক একই মুহূর্তে উল্টো দিকের ঘর থেকে বেরিয়ে এলো নাফিসা। তার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছেন রহিম চাচা। নিকোষ কালো অন্ধকারে একে অপরের দিকে তাকিয়ে তারা বুঝে গেল এখান থেকে ফেরার কোনো পথ নেই। আয়, একদম শব্দ করবি না। নাফিসা প্রায় দৌড়ে অয়নের কাছে চলে এলো। অয়ন শক্ত করে তার একটা হাত ধরে ফেলল। মেয়েটার পুরো শরীর ভয়ে কাঁপছে। কেউ যদি দেখে ফেলে? আমি আছি তো, চল। তারা দুটো ছায়ামূর্তির মতো করিডোর ধরে এগোতে লাগলো। নিচে নামার কাঠের সিঁড়িটার সামনে প্রতিটা ধাপে পা ফেলার আগে তারা দুজনেই একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল। হঠাৎ সিঁড়ির মাঝখানের একটা ধাপ হালকা শব্দ করে উঠল, ক্রিচ। শব্দটা হতে অয়ন আর নাফিসা জমে বরফ হয়ে গেল। ঠিক তখনই কাছের একটা ঘর, যেটা তাতে দাদুর, সেখান থেকে কারো গলা খাকারির আওয়াজ এলো। নাফিসা ভয়ে অয়নের হাত আরো জোরে চেপে ধরল। তারা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। ভেতরটা আবার স্তব্ধ হয়ে গেলে অয়ন ইশারায় নাফিসাকে এগোতে বলল। তারা বাকি সিঁড়িটা পার হয়ে অবশেষে নিচের তলায় পৌঁছলো। পেছনে দরজার কাছে আবছা অন্ধকারে দাঁড়িয়েছিলেন রহিম চাচা। এই দিকে। তিনি অয়নের হাতে একটা কাপড় মোড়ানো পুটলি দিলেন। এর ভেতরে কিছু টাকা আর একটা পুরনো মোবাইল আছে, সাবধানে যাও। আল্লাহ তোমাদের সহায় হবেন। আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না চাচা। আমার ঋণ সেই দিন শোধ হবে যেদিন তোমরা দুজনে সুখী থাকবে। এখন যাও, আর এক মুহূর্ত দেরি করো না। রহিম চাচা পেছনে ছোট লোহার গেটটা তালা খুলে দিলেন। বাইরে চাঁদের আবছা আলো, মুক্তির আলো। অয়নার নাফিসা গেটের বাইরে পা রাখতে যাবে, ঠিক তখন একটা টর্চের আলো এসে পড়লো তাদের মুখের ওপর। বাড়ির রাতের প্রহরী কামাল তাদের দিকে অবাক হয়ে দাঁড়িয়ে পড়েছে। অয়ন ভাইজান, নাফিসা আপামনি, আপনারা এত রাতে এখানে? কামাল কিছু একটা আজ করে চিৎকার করতে যাবে, অয়ন দ্রুত গিয়ে তার সামনে দাঁড়ালো। কামাল ভাই চুপ। কিন্তু সাহেব জানলে আমার চাকরি থাকবে না। আপনিও তো ভালোবেসে বিয়ে করেছিলেন, তাই না? বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার জন্য দাদু যখন আপনাকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন, তখন আমার বাবাই আপনাকে বাঁচিয়েছিল, মনে আছে? কামাল থমকে গেল, তার মুখের ভাব পাল্টে গেল। আমাদের বাঁচান কামাল ভাই,
দাদু আমাদের আলাদা করে দিচ্ছে। কালই আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে আর ভাইয়াকে দেশ ছাড়া করছে। আমরা মরে যাব কামাল ভাই। কিন্তু আমি কেউ কিচ্ছু জানবে না। আমাদের শুধু 5টা মিনিট সময় দিন, আমরা যেন সীমানার বাইরে চলে যেতে পারি। তারপর আপনি চিৎকার করে সবাইকে ডাকবেন, বলবেন আপনি আমাদের দেখতে পেয়েছিলেন, কিন্তু আপনাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমরা পালিয়ে গেছি। আপনার চাকরিও বাঁচবে আর দুটো জীবনও। কামাল একবার অয়ন আর নাফিসার অসহায় মুখের দিকে তাকালো, তারপর তাকালো বিশাল চৌধুরী বাড়ির দিকে, যেখানে তার অন্নদাতা ঘুমিয়ে আছে। কি করবে সে? কর্তব্য পালন করবে নাকি ভালোবাসার দাম দেবে? প্লিজ কামাল ভাই, শুধু 5টা মিনিট। কামাল কোন উত্তর দিল না। সে টর্চটা নিভিয়ে দিয়ে মাটির দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। তার এই নীরবতাই ছিল অয়ন আর নাফিসার জন্য সবুজ সংকেত। চল নাফিসা, দৌড়া। অয়ন নাফিসার হাত ধরে রাতের অন্ধকারে দৌড়াতে শুরু করলো। তাদের পেছনে খোলা পড়ে রইল চৌধুরী বাড়ির লোহার গেট আর একজন কর্তব্যের সাথে লড়াই করতে থাকা সাধারণ মানুষ। 5 মিনিট পরে নীরবতা ভেঙে খান খান হয়ে যাবে, কিন্তু ততক্ষণে দুটো জীবন হয়তো তাদের নতুন পথের ঠিকানা খুঁজে নেবে। চৌধুরী বাড়ির সীমানা পেরিয়ে তারা দুজন তখন মূল রাস্তায়। চারদিকে শুনশান নীরবতা, শুধু তাতে দ্রুত নিঃশ্বাস আর পায়ের শব্দের প্রতিধ্বনি। কতক্ষণ তারা এভাবে দৌড়েছে, কারোরই কোনো হুঁশ ছিল না। আর আর পারছি না অয়ন, থামো। অয়ন দাঁড়িয়ে পড়ল। চাঁদের আলো সে দেখলো নাফিসার ফর্সা মুখটা ভয় আর ক্লান্তিতে লাল হয়ে গেছে। সে দ্রুত মেয়েটাকে রাস্তার পাশের একটা বড় গাছের আড়ালে টেনে নিয়ে গেল। আর একটু, শুধু আর একটু চল। মেইন রোডটা ধরতে পারলেই একটা গাড়ি পেয়ে যাব। যদি কেউ আমাদের ধরে ফেলে, কামাল ভাই যদি... কামাল ভাই কিচ্ছু বলবে না, আর যদি বলেও ততক্ষণে আমরা একটু দূরে চলে যাব। ভয় পাস না। অয়ন নিজের জামার হাতা দিয়ে নাফিসার কপালের ঘাম মুছিয়ে দিল। তারপর রহিম চাচার দেয়া সেই পুরনো মোবাইলটা বের করলো। বোতাম টিপতেই স্ক্রিনে আলো জ্বলে উঠল। যাক, চার্জ আছে। কাকে ফোন করবে? আমার এক বন্ধু আছে, রিয়াজ, শহরে থাকে। ওই এখন আমাদের একমাত্র ভরসা। অয়ন দ্রুত একটা নম্বরে ফোন করলো। কয়েকবার রিং হওয়ার পর এপাশ থেকে ঘুম জড়ানো একটা কণ্ঠ ভেসে এলো। হ্যালো, কে? রিয়াজ, আমি অয়ন। অয়ন, এত রাতে সব ঠিক আছে তো? না, কিছুই ঠিক নেই। আমার তোর সাহায্য লাগবে, খুব জরুরি। কি হয়েছে খুলে বল। আমি আর নাফিসা বাড়ি থেকে পালিয়ে এসেছি। কি, তুই পাগল হয়ে গেছিস? এখন এসব কথা বলার সময় নেই। তুই কি আমাদের জন্য কিছু করতে পারবি? আমাদের কাছে টাকা নেই, থাকার জায়গা নেই। কাল সকালে হয়তো পুরো শহর আমাদের খুঁজতে শুরু করবে। ফোনের ওপাশে কয়েক মুহূর্তের নীরবতা, তারপর রিয়াজের গলার স্বর পাল্টে গেল। কোথায় আছিস তোরা এখন? হাইওয়ের কাছাকাছি, বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। শোন, যা বলছি মন দিয়ে শোন। তোরা বাস স্ট্যান্ডে যাবি না, ওখানে সকালেই পুলিশ পাহারা বলবে। তোরা বরং উল্টো দিকের রাস্তা ধর। প্রায় 1 কিলোমিটার গেলে একটা পুরনো কারখানা পাবি। ওই কারখানার পেছনে একটা ভাঙা ঘর আছে। তোরা ওখানে গিয়ে লুকিয়ে থাক। আমি সকালে প্রথম আলো ফোটার সাথে সাথেই আসছি। তুই আসবি তো? বন্ধুত্ব এখনো ভুলে যায়নি দোস্ত। চিন্তা করিস না, আমি আসছি, শুধু সাবধানে থাকিস। ফোনটা কেটে দিয়ে অয়ন নাফিসার দিকে তাকালো। মেয়েটার চোখে হাজারো প্রশ্ন। ব্যবস্থা হয়েছে, এখন আমাদের একটা নিরাপদ জায়গায় যেতে হবে। পারবি তো হাঁটতে? তুমি সাথে থাকলে আমি সবকিছু পারবো। তারা আবার হাঁটতে শুরু করলো। এবার আর দৌড় নয়, বরং দুটো ক্লান্ত কিন্তু আশাবাদী শরীরের একে অপরের ভরসা এগিয়ে চলছিল। প্রায় 8 ঘন্টা হাঁটার পর তারা সেই পুরনো কারখানা দেখতে পেল। চারদিকে ভুতুরে পরিবেশ। এখানে থাকবো আমরা? আজকে রাতটার জন্য। এর থেকে নিরাপদ জায়গা আর নেই। অয়ন সাবধানে কারখানার পেছনে সেই ভাঙা ঘরটায় ঢুকলো। ভেতরে স্বেচ্ছেতে গন্ধ, মাকড়সার জাল, কিন্তু এই মুহূর্তে এটাই তাদের কাছে রাজপ্রাসাদ। অয়ন নিজের গায়ের শার্টটা খুলে মেঝেতে বিছিয়ে দিল। আয়, বস এখানে। তুমি? আমি ঠিক আছি। নাফিসা বসলো না। সে গিয়ে এসে অয়নের খালি শরীরে হাত রাখলো। দৌড়ানোর কারণে তার শরীরে হালকা ঠান্ডায় অয়নের শরীরটা কাঁপছিল। তোমার ঠান্ডা লাগছে? লাগছে না। মিথ্যা বলবে না। নাফিসা নিজের ওড়নাটা দিয়ে অয়নের শরীরটা ঢেকে দেওয়ার চেষ্টা করলো। তারপর তাকে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে নিজে তার কাঁধে মাথা রাখলো। এবার দুজনেরই ঠান্ডা কম লাগবে। অয়ন আলতো করে নাফিসাকে নিজের সাথে জড়িয়ে ধরলো। দুটো শরীর একে অপরের উষ্ণতায় একটু শান্তি খুঁজে পেল। আমাদের কি হবে অয়ন? যা হবে ভালোই হবে। খুব কষ্ট হচ্ছে তাই না? আমার জন্য তোমাকে সব ছাড়তে হলো।
বাড়ি, পরিবার, ভবিষ্যৎ। তুই তো আমার ভবিষ্যৎ পাগলি। তোকে ছাড়া ওই বাড়িটা আমার কাছে জেলখানা, আর তুই সাথে থাকলে এই ভাঙা ঘরটাও আমার কাছে বাড়ি। আমি খুব স্বার্থপর, তাই না? যদি ভালোবাসা স্বার্থপরতা হয় তাহলে তুই পৃথিবীর সব থেকে বড় স্বার্থপর, আর আমি সেই স্বার্থপর মেয়েটাকেই ভালোবাসি, খুব ভালোবাসি। নাফিসা মুখ তুলে অয়নের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো ক্লান্তি নেই, আছে শুধু অগাধ ভালোবাসা আর নির্ভরতা। আমিও। বাইরের পৃথিবীতে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। চৌধুরী বাড়িতে হয়তো এতক্ষণে সাইরেনের শব্দে কান পাতা দেয়, কিন্তু এই ভাঙা ঘরের ভেতরে দুটো মানুষ একে অপরের ভালোবাসার চাদরে জড়িয়ে এক নতুন সকালের স্বপ্ন দেখেছিল। তাদের সামনে কি আছে তারা জানে না, শুধু জানে তারা একসাথে আছে, আর এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। ভাঙা ঘরের মেঝের ওপর অয়নের কাঁধে মাথা রেখে নাফিসার চোখটা সবে লেগে এসেছিল। ঠিক তখনই ভোরের প্রথম আলোটা ঘরের ফাটল দিয়ে ভেতরে এসে পড়ল। নাফিসা ফিসফিস করে বলল, সকাল হয়ে গেছে, রিয়াজ ভাই এখনো আসছে না কেন? আসবে, ও কথা দিয়েছে। আমাকে যেমন বিশ্বাস করিস আমার বন্ধুকেও কর। অয়ন নাফিসার কপালে আলতো করে হাত বোলাচ্ছিল। হঠাৎ বাইরে একটা গাড়ির শব্দ শোনা গেল, কিন্তু শব্দটা সাধারণ গাড়ির মতো নয়, বেশ ভারী, পুলিশের গাড়ির মতো। চুপ। অয়ন নাফিসাকে টেনে নিয়ে ঘরের সবচেয়ে অন্ধকার কোণটায় লুকিয়ে পড়ল। দুজনেরই হৃৎপিণ্ডটা এমনভাবে ধুকপুক করছিল যেন মনে হচ্ছে সে শব্দে বাইরের লোক তাদের খুঁজে ফেলবে। ভারী গাড়িটা তাদের পেরিয়ে সামনের রাস্তা ধরে চলে গেল। চলে গেছে। ঠিক তার কয়েক মিনিট পরে একটা মোটর বাইকের শব্দে এসে একদম কাছে থামলো। তারপর খুব সাবধানে কেউ একজন ঘরের দরজার কাছে এলো। বাইরে থেকে রিয়াজের চাপা গলায় স্বর ভেসে এলো, অয়ন, ভেতরে আসিস? আমি রিয়াজ। অয়ন আর নাফিসা যেন প্রাণ ফিরে পেল। অয়ন ছুটে গিয়ে ভাঙা দরজাটা সরাতে দেখল রিয়াজ দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে রাজ্যের চিন্তা। রিয়াজ, তুই সত্যি সত্যি এসেছিস? আসবো না মানে? বন্ধুর বিপদ শুনে কি ঘরে বসে থাকা যায়? রিয়াজের চোখ পড়ল কোনায় দাঁড়িয়ে থাকা নাফিসার উপর। মেয়েটার মুখটা ভয়ে ক্লান্তিতে একদম ফ্যাকাশে হয়ে গেছে। নাফিসা, তুমি ঠিক আছো তো? ভয় পেও না, আমি এসে গেছি। নাফিসা হালকা হাসলো। জি ভাইয়া। রিয়াজ তার সাথে আনা ব্যাগটা অয়নের হাতে দিল। নে, এর মধ্যে পানি আর কিছু শুকনো খাবার আছে। আগে দুজনে কিছু খেয়ে নে, তারপরে কাপড়গুলো পরে ফেলবি। ব্যাগের ভেতর থেকে বের হলো একটা সাধারণ সালোয়ার কামিজ আর একটা শার্ট প্যান্ট, সাথে দুটো মাস্ক। তোদের চেহারা বদলাতে হবে। সৌদির বাড়ির অয়ন আর নাফিসা হয়ে থাকলে 1 ঘন্টায় ধরা পড়ে যাবি। সাধারণ মানুষের মতো হয়ে যেতে হবে। তারপর আমরা কোথায় যাব? আপাতত আমার সাথে যাবি। শহরের শেষ মাথায় আমার একটা ছোট ঘর ভাড়া নেওয়া আছে, কেউ জানি না। তোরা কিছুদিন ওখানে থাকবি, একদম নিরাপদ। বাড়ির কোনো খবর জানিস? আর বলিস না, ভোর হতেই পুরো শহর তোলপাড়। তোর দাদু পুলিশ, এলাকার নেতা সবাইকে নামিয়ে দিয়েছেন। বাস স্ট্যান্ড, রেল স্টেশন, সব জায়গায় তোদের ছবি নিয়ে খোঁজ হচ্ছে। ভাগ্য ভালো যে তোরা এদিকে এসেছিস। মা বাবা তারা কেমন আছে? তারা ভালো নেই নাফিসা। নাদিম চাচা নাকি একদম চুপ হয়ে গেছে। আর তোর চাচি তো থাক, এসব কথা পরে হবে, এখন তৈরি হয়নি। কিছুক্ষণ পর অয়ন আর নাফিসা যখন ঘর থেকে বের হলো, তাদের আর চেনার উপায় নেই। সাধারণ পোশাকে আর মাস্কের আড়ালে তাদের অভিজাত চেহারাটা একদম ঢাকা পড়ে গেছে। দারুণ, এবার চল, আর এক মুহূর্তে দেরি করা যাবে না। আমার বাইকের পেছনে কোনো মতে বসে পড়, একদম মাথা নিচু করে রাখবি। তারা তিনজন ভাঙা ঘরটা থেকে বেরিয়ে গেল। সামনে রিয়াজের মোটর বাইকটা রাখা, কিন্তু যেই তারা বাইকে উঠতে যাবে ঠিক তখনই কারখানার গেটের দিক থেকে একটা কালো কাচের গাড়িতে তীব্র গতিতে তাদের দিকে আসতে দেখা গেল। রিয়াজ, গাড়ি। সর্বনাশ, এ তো পুলিশের গাড়ি নয়। তাহলে? গাড়িটা সজোরে ব্রেক করে তাদের সামনে এসে দাঁড়ালো। তারা তিনজন পালানোর পথ খুঁজছিল। ঠিক তখনই গাড়িটার দরজা খুলে ভেতর থেকে যে বেরিয়ে এলো, তাকে দেখে অয়ন, নাফিসা, রিয়াজ তিনজনই যেন বরফ হয়ে গেল। তাদের সব পালানোর পথ যেন এক মুহূর্তেই বন্ধ হয়ে গেল। কালো কাচের গাড়িটার দরজাটা খুলতে ভেতর থেকে যে বেরিয়ে এলো, তাকে দেখে অয়ন, নাফিসা, রিয়াজ তিনজনই যেন জীবন্ত পাথর হয়ে গেল। তাদের পায়ের নিচের মাটিটুকু যেন সরে যাচ্ছিল। রিয়া, তুই? রিয়া গাড়ি থেকে নেমে শান্তভাবে তাদের দিকে এগিয়ে এলো। তার চোখে মুখে কোনো বিস্ময়ের ছাপ নেই, বরং এক ধরনের শীতলতা। আমি আসবো না তো কে আসবে অয়ন?
তোমাকে এই সাধারণ মেয়ের পাল্লায় পড়ে নষ্ট হয়ে যেতে দেবো ভেবেছো? রিয়া, তুই এখানে কি করে? আর তুই আমাদের পিছু নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। আমি জানতাম অয়নের বিপদ হলে ও একমাত্র তোর কাছেই সাহায্য চাইবে, তাই ভোরবেলা থেকে তোর বাড়ির সামনে অপেক্ষা করছিলাম। আমার ধারণাই সত্যি হলো। ছি, আমি একবারও খেয়াল করিনি আমার জন্য। তোর কোনো দোষ নেই রিয়াজ, দোষ ওর নিচু মানসিকতা। তুই কেন এসেছিস সেখানে? রিয়া, যা বলার আমাকে বলবি। নাফিসাকে এর মধ্যে জড়াচ্ছিস কেন? বাহ, কি ভালোবাসা! যে মেয়েটার জন্য তুমি তোমার পরিবার, সম্মান সবকিছু ছাড়তে চলেছো, তাকে জড়াবো না? ভালোবাসা মানে কাউকে জোর করে আটকে রাখার নয় রিয়া। এই প্রথম নাফিসা সরাসরি রিয়ার চোখের দিকে তাকিয়ে কথা বলল। তার গলার স্বরে ভয় নয়, ছিল দৃঢ়তা। আপনি অয়নকে ভালোবাসেন, তার মানে এই নয় যে আপনি ওনার জীবনটা নিয়ন্ত্রণ করবেন। প্লিজ আমাদের যেতে দিন। যেতে দিন? বড্ড দেরি করে ফেলেছো নাফিসা। মানে আমি এখানে আসার আগে কবির আঙ্কেলকে ফোন করে এই জায়গার ঠিকানা পাঠিয়ে দিয়েছি। তিনি লোকজন নিয়ে আসছেন, হয়তো এতক্ষণে পৌঁছেও গেছেন। রিয়ার শেষ কথাটা শোনার সাথে সাথে অয়নের বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে বুঝতে পারলো তাদের সব আশা শেষ। এটা ভালোবাসার নয়, রিয়ার ভয়ঙ্কর এক প্রতিশোধ। যদি সে অয়নকে না পায় তাহলে আর কাউকে পেতে দেবে না। তুই এত নিচে নামতে পারলি রিয়া? ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে অয়ন। তুমি নাফিসার জন্য পারলে আমি তোমার জন্য কেন পারবো না? এটাকে ভালোবাসা বলে না, এটাকে হিংসা বলে। রিয়াজ, তুই নাফিসাকে নিয়ে পালা, তুই অন্তত বাঁচ। না দোস্ত, যা হবে একসাথে হবে। তোদের এভাবে ফেলে রেখে আমি এক পাও নড়বো না। অয়ন আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে নাফিসার হাতটা ধরে কারখানা পেছনে খোলা মাঠটার দিকে দৌড়াতে শুরু করলো। নাফিসা দৌড়া, যা থাকে কপালে। কিন্তু তারা 10 পা এগোতেই পারলে কিনা সন্দেহ। মূল রাস্তা থেকে তীব্র গতিতে ছুটে আসা আরো দুটো গাড়ির হেডলাইন এসে তাদের চোখে ধাঁধিয়ে দিল। গাড়ি দুটো বিকট শব্দে ব্রেক করে তাদের পালানোর পথটা পুরোপুরি আটকে দিয়ে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে নেমে এলেন কবির চৌধুরী, তার পেছনে চৌধুরী বাড়ির কয়েকজন প্রহরী। কবির চৌধুরীর চোখ দুটো রাগে লাল হয়েছিল। তিনি ধীর পায়ে তাদের দিকে এগিয়ে এলেন। খুব দৌড়ানোর শখ হয়েছে তাই না? অয়ন নাফিসাকে নিজের পেছনে আড়াল করে বাবার মুখোমুখি দাঁড়ালো, আর চোখে ভয় নয়, ছিল ঘৃণা। পথ ছাড়ো বাবা। তোর লজ্জা করছে না আমার মুখের উপর কথা বলতে? এই মেয়ের জন্য তুই আমাদের সম্মান ধুলে মিশিয়ে দিচ্ছিলি। সম্মান চৌধুরী বাড়ির 4 দেয়ালে বন্দি করে রাখা দুটো জীবনের থেকে বড় নয়। কবির চৌধুরী আর কোনো কথা বললেন না। তিনি তার প্রহরীদের দিকে ইশারা করলেন। দুটোকে ধরে গাড়িতে তোল। প্রহরীরা এগিয়ে আসতে অয়ন চিৎকার করে উঠল, খবরদার, কেউ নাফিসার গায়ে হাত দিবি না। কিন্তু সংখ্যার কাছে গায়ে জোর হেরে গেল। দুজন প্রহরী রিয়াজকে ধরে ফেললো, আর বাকিরা এসে অয়ন আর নাফিসাকে জাপটে ধরল। ছাড়ুন আমাকে অয়ন। নাফিসা। অয়ন নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। রিয়ার মুখে ছিল এক বিজয়ের ক্রূর হাসি। সে তার ভালোবাসাকে পায়নি, কিন্তু তার ভালোবাসার মানুষকে সে ধ্বংস করে দিতে পেরেছে। এটাই তার শান্তি। অয়ন আর নাফিসাকে জোর করে দুটো আলাদা গাড়িতে তোলা হলো। অয়ন নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। রিয়ার মুখে ছিল এক বিজয়ের ক্রূর হাসি। সে তার ভালোবাসাকে পায়নি, কিন্তু তার ভালোবাসার মানুষকে সে ধ্বংস করে দিতে পেরেছে। এটাই তার শান্তি। অয়ন আর নাফিসাকে জোর করে দুটো আলাদা গাড়িতে তোলা হলো। শেষবারের মতো গাড়ির কাঁচ দিয়ে নাফিসা দেখলো অয়ন তার দিকে তাকিয়ে আছে। সেই চোখে রাগ ছিল, কষ্ট ছিল, আর ছিল একটা নীরব প্রতিজ্ঞা। এই গল্পের শেষ এখনো বাকি। চৌধুরী বাড়ির ভেতরে দুটো গাড়ি এসে থামতেই যেন নরকের দরজা খুলে গেল। অয়ন আর নাফিসাকে প্রায় টেনে হিঁচড়ে নামানো হলো। বৈঠকখানায় আসলাম চৌধুরী একটা আহত বাঘের মতো পায়চারি করছিলেন। তাদের দেখা মাত্র তিনি লাঠিতে মেঝেতে ঠুকে গর্জে উঠলেন। তাহলে সব সীমা পার করেছিস তোরা। লজ্জার শরমের মাথাকে বংশের মুখে কালি মেখে দিয়েছিস। আজকেই আমি এর শেষ দেখে ছাড়বো। কবির চৌধুরী তার বাবার পাশে দাঁড়িয়েছিলেন। তার মুখটা ছিল পাথরের মতো অনুভূতিহীন। বাবা, আপনি শান্ত হন, আমি সব ব্যবস্থা করে ফেলছি। রিয়ার কাছ থেকে ফোন পেয়েই আমি এয়ারলাইন্সের সাথে কথা বলছি। আজ রাতে অয়নের ফ্লাইট। আমি নিজেও ওকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসব। আমি কোথাও যাব না। চুপ কর, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই আমার বিশ্বাস ভেঙেছিস, আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। সম্মান? সম্মান? এই শব্দটা শুনতে শুনতে আমার কান পচে গেল। কোথায় থাকে তোমাদের সম্মান? দুটো ভালোবাসার মানুষকে আলাদা করে দেওয়ার মধ্যে
জোর করে একজনের জীবন নষ্ট করে দেওয়ার মধ্যে? তোর মতো একটা অবাধ্য ছেলের মুখ থেকে আমি সম্মান নিয়ে জ্ঞান শুনবো না। আর এই মেয়ের কাল সকালে আংটি বদল হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে সব আয়োজন করব। দেখি তোদের কে আটকায়। প্রহরীরা অয়ন আর নাফিসার দিকে এগোতে যাবে ঠিক সেই মুহূর্তে সিঁড়ির উপর থেকে ভেসে এলো এক শান্ত কিন্তু শীতল কণ্ঠস্বর, যা শুনে ঘরের প্রতিটি মানুষ এমনকি আসলাম চৌধুরী যেন বিদ্যুতের শক খেলেন। থেমে যান বাবা। সবাই একসাথে সিঁড়ির দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছেন শিরিন। সেই শিরিন যিনি প্রায় 2 দশক ধরে নিজের ঘরের বাইরে এক পাও রাখেননি, যার শরীরটা অযত্নে শুকিয়ে গেছে, চুলগুলি রূপালি হয়ে গেছে, কিন্তু চোখ দুটোই এখনো দাউ দাউ করে জ্বলছে একরাশ অভিমান আর না পাওয়া যন্ত্রণার আগুন। তিনি ধীর পায়ে নিচে নেমে এলেন। তার প্রতিটি পদক্ষেপ যেন চৌধুরী বাড়ির ভণ্ডামির দেয়ালে ফাটল ধরাচ্ছিল। তুই এখানে কেন? কেন অবাক হচ্ছেন? আপনার পাপের জীবন্ত প্রমাণকে চোখের সামনে দেখে ভয় লাগছে? যাকে আপনি জীবন্ত মেরে ফেলেছিলেন সেই আমি আবার ফিরে এসেছি, কারণ আমি থাকতে আরেকটা মেয়ের জীবন, আরেকটা শিরিনকে আমি তৈরি হতে দেব না। শিরিন এগিয়ে এসে নাফিসার সামনে দাঁড়ালেন আর অশ্রুসিক্ত গালে হাত বুলিয়ে দিলেন। কি সুন্দর দেখতে তুই! আমার কৈশোরের স্বপ্নগুলো আমি তোর চোখের মধ্যে দেখতে পাচ্ছি রে। এই স্বপ্নগুলোকেও কি ওরা আমার স্বপ্নের মতোই পিষে মেরে ফেলবে? শিরিনের কণ্ঠস্বর এবার ঘুরে গেল নাদিমের দিকে, যে একটা মূর্তির মতো দাঁড়িয়েছিল। আর তুমি নাদিম, সেদিন তো ভয় পেয়েছিলে। আমিও তোমার দুর্বলতা দেখে আর জোর করিনি। ভেবেছিলাম আমার একার জীবনটাই না হয় নষ্ট হোক, কিন্তু আজও তুমি ভয় পাবে? নিজের মেয়ের চোখের জলটাও তোমার বহু বছরের জমে থাকা ভয়কে ভাঙতে পারল না। যে ভুলের অনুশোচনায় তুমি প্রতিদিন মরো, সেই একই ভুল তুমি তোমার মেয়ের সাথে হতে দেবে? শিরিনের প্রতিটা কথা নাদিম চৌধুরীর বুকে হাতুড়ির মতো আঘাত করছিল। তিনি শিরিনের দিকে তাকাতে পারছিলেন না। তার চোখের সামনে যেন নিজের অতীতটা জীবন্ত হয়ে উঠেছিল। তিনি আর স্থির থাকতে পারলেন না। না, আর ভয় পাবো না। এই প্রথমবার বহু বছর পর নাদিম চৌধুরীর কণ্ঠস্বরটা কেঁপে উঠল না, বরং দৃঢ় শোনালো। তিনি এগিয়ে গিয়ে শিরিনের পাশ থেকে নাফিসার হাতটা নিজের হাতে তুলে নিলেন। আমার মেয়ের জীবন আমি নষ্ট হতে দেব না বাবা। আপনি পারেননি আমাকে আমার ভালোবাসা দিতে, কিন্তু আমি আমার মেয়েকে তার ভালোবাসা পেতে সাহায্য করব। নাদিম, তুই আমার মুখের উপর কথা বলছিস? হ্যাঁ বাবা, নাদিম আপনার সেই পরাজিত দুর্বল ছেলে, কিন্তু আজ আমি একজন বাবা, আর একজন বাবা তার সন্তানের সুখের জন্য আপনার মতন স্বৈরা শাসকের সামনে রুখে দাঁড়াতে পারে। নাফিসা, চল মা আমার সাথে। এই দম বন্ধ করা সোনার খাঁচা ছেড়ে আমরা চলে যাব, আমাদের আর কিচ্ছু লাগবে না। কবির চৌধুরী হতভম্ব হয়ে একবার তার বাবাকে, একবার তার ভাইকে, আর একবার তার কেশরের দুঃস্বপ্ন শিরিনকে দেখছিলেন। আর এতদিনের বিশ্বাস, তার বাবার প্রতি অন্ধ আনুগত্য, সবকিছু যেন কাচের মতো ভেঙে পড়েছিল। তার চোখের সামনে তার পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে, আর এজন্য দায়ী শুধু একজনের জেদ। বাবা, তুমি এখনো চুপ করে থাকবে? অয়ন তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে এবার রাগ নয়, ছিল আকুতি। তুমিও তো মাকে ভালোবেসেছিলে, তোমাদের ভালোবাসায় তো কেউ বাধা দেয়নি। যদি দিত, তুমি কি পারতে মাকে ছাড়া বাঁচতে? তাহলে আমি কিভাবে পারবো? কেন তুমি আমার কষ্টটা বোঝার চেষ্টা করছো না? আমি যা করছি তোর ভালোর জন্যই। না, তুমি আমার ভালো চাও না, তুমি বাবার সম্মান চাও, যে সম্মানটা আজ তোমার ভাইকে একটা জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে, যে সম্মানটা শিরিন ফুপিকে তার জীবনটা থেকে কেড়ে নিয়েছে। এই সম্মান আমার চাই না। অয়ন এক ঝটকায় প্রহরীদের ছাড়িয়ে নাফিসার হাত ধরে সদর দরজার দিকে দৌড় লাগালো। দূর, ওদেরকেও যেতে দিবি না। কিন্তু এবার ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। কবির চৌধুরী নিজে এগিয়ে গিয়ে অয়ন আর নাফিসার সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে পড়লেন। তিনি তাদের পথ আটকে দিলেন, কিন্তু ধরার জন্য নয়, বরং তাদের আড়াল করে। তিনি তার বাবার দিকে, আসলাম চৌধুরীর দিকে দৃঢ় চোখে ফিরে তাকালেন। না বাবা, আর নয়, অনেক হয়েছে। আপনি সারা জীবন ধরে শুধু শাসন করছেন, জেদ দেখিয়েছেন। আপনার জেদের আগুনে এই পরিবারটা পুরো ছাই হয়ে গেছে। আমি আমার ছেলেকে সেই আগুনে পুড়তে দেব না। ঘরের ভেতরে যেন পিনপত নীরবতা নেমে এলো। আসলাম চৌধুরী তার সবচেয়ে অনুগত, তার সবচেয়ে বিশ্বস্ত ছেলের এই বিদ্রোহ দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন। তার রাজত্ব যেন এক মুহূর্ত তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। অয়ন আর নাফিসা অবাক, তাদের রক্ষাকর্তার দিকে তাকিয়ে রইল। যে বাবা তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রাচীর ছিল, আজ সেই বাবারই তাদের সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়িয়েছে।
এদিকে কবির চৌধুরীর সেই দুটো শব্দ আর নয়, যেন কোনো মন্ত্রের মতো কাজ করলো। যে প্রাচীরটা অয়ন আর নাফিসার ভালোবাসার সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল, সেই প্রাচীরটাই আছে তাদের সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়ালো। আসলাম চৌধুরী তার সবচেয়ে অনুগত সন্তানের চোখে বিদ্রোহের আগুন দেখে এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেলেন। তার বহু বছরের সাজানো ক্ষমতার মসনদটা যেন পায়ের নিচ থেকে সরে যাচ্ছিল। তুই তুই আমার বিরুদ্ধে? এইটুকু একটা মেয়ের জন্য তুই তোর বাবাকে অমান্য করছিস? আমি আপনাকে অমান্য করছি না বাবা, আমি শুধু আপনার ভুলটাকে আর সমর্থন করতে পারছি না। আপনি সারা জীবন ধরে যাকে ভালোবেসেছেন তাকে শাসন করেছেন। আপনার জেদের আগুনে এই পরিবারটা পুড়ে ছাই হয়ে গেছে। আমার ভাইয়ের জীবন, শিরিনের জীবন সব শেষ হয়ে গেছে। আমি আমার ছেলের জীবনটা সেভাবে শেষ হতে দেব না। তাহলে তুইও তোর এই ভাইয়ের মতে হবি, সব ছেড়ে রাস্তায় নামবি? ঠিক আছে, আজ থেকে তোরা সবাই আমার কাছে মরে গেলি আমার সম্পত্তির এক কানাও কেউ পাবি না। বেরিয়ে যা সবাই আমার বাড়ি থেকে। আসলাম চৌধুরী তার শেষ অস্ত্রটা নিক্ষেপ করলেন, যে অস্ত্রের ভয়ে এ বাড়ির প্রত্যেকে সারা জীবন মাথায় নিচু করে থেকেছে। কিন্তু আজ সেই অস্ত্রটাও ভোঁতা হয়ে গেল। আপনার সম্পত্তি থেকে আমার ছেলের মুখের হাসিটা অনেক বেশি দামি বাবা। যে বাড়িতে আমার মেয়ে তার ভালোবাসার সম্মান পায় না, সেই প্রসাদ আমার কাছে শ্মশানের সমান। আমরা চলে যাচ্ছি। শুধু দুই ভাই নয়, তাদের পেছনে এসে দাঁড়ালেন তাদের স্ত্রীরাও, শাহানা বেগম আর রহিমা বেগম, যারা সারা জীবন ভয়ে চুপ করেছিলেন। আজ তারাও তাদের স্বামীদের পাশে এসে দাঁড়ালেন। আমরা আমাদের সন্তানদের সাথেই আছি। আসলাম চৌধুরী দেখলেন তিনি একা, একদম একা। তার চারপাশে তার পুরো পরিবার একটা ভিন্ন দ্বীপের মতো দাঁড়িয়ে আছে, আর তিনি তার অহংকার আর জেদের দ্বীপে একা নির্বাসিত। তার ক্ষমতার উৎস ছিল সবার ভয়। আছে ভয়টাই এখন যখন উধাও, তখন তিনি একজন শক্তিহীন পরাজিত বৃদ্ধ ছাড়া আর কিছুই নয়। তিনি কোনো উত্তর দিলেন না, শুধু ধপ করে তার বিশাল চেয়ারটায় বসে পড়লেন। তার এই বসে পড়ার মধ্যে দিয়ে যেন একটা যুগের অবসান ঘটল। ঘরের ভেতর তখন এক অদ্ভুত নীরবতা। বহু বছর ধরে জমে থাকা বরফ যেন গলতে শুরু করেছে। কবির চৌধুরী তার ছোট ভাইয়ের দিকে এগিয়ে গেলেন। নাদিম, আমি খুবই দুঃখিত ভাই। তোর আর শিরিনের জীবনের এই পরিণতির জন্য আমি দায়ী। আমি যদি সেদিন বাবার ভয়ে অন্ধ না হয়ে তোর পাশে দাঁড়াতাম। পুরনো কথা ভুলে যাও ভাই। আজ তুমি যা করেছো তাতে আমার বহু বছরের জমে থাকা কষ্ট ধুয়ে মুছে গেছে। আমি আমার বড় ভাইকে আবার ফিরে পেয়েছি। দুই ভাইয়ের এই মিলন দেখে ঘরের প্রত্যেকের চোখে জল। নাদিম এবার শিরিনের সামনে গিয়ে দাঁড়ালেন। শিরিন, ক্ষমার অযোগ্য অপরাধ করেছি আমি। সারা জীবন সেই অনুশোচনাতেই জ্বলব। বহু বছর পর ঠোঁটের কোণে এক চিলতে শান্তির হাসি ফুটে। তোমার কোনো অপরাধ ছিল না নাদিম, অপরাধ ছিল পরিস্থিতির আর সময়ের। আজ এই দুটো বাচ্চাকে তাদের ভালোবাসা পেতে দেখে আমার সব যন্ত্রণা জুড়িয়ে গেছে। তোরা সুখী হলেই আমি শান্তি পাবো। অবশেষে ঘরের সব আলোচনা এসে পড়ল অয়ন আর নাফিসার ওপর। কবির আর নাদিম চৌধুরী একসাথে তাদের দুজনের সামনে এসে দাঁড়ালেন। মা নাসিফা, আজ থেকে তুমি শুধু আমার ভাইজি নও, আমার ঘরের লক্ষ্মী, আমার পুত্রবধূ। আর অয়ন বাবা, আমার সবচেয়ে মূল্যবান সম্পদকে আমি তোমার হাতে তুলে দিলাম। ওকে সারা জীবন এইভাবেই আগলে রেখো, যেভাবে আজ রাখলে। দুই বাবা একসাথে তাদের দুজনের হাত মিলিয়ে দিলেন। কোনো আড়ম্বর নয়, কোনো আয়োজন নয়, শুধু কয়েক ফোঁটা আনন্দ অশ্রু আর বহু বছরের প্রতীক্ষা অবসানের সাক্ষী হয়ে দুটো ভালোবাসার জীবন এক হয়ে গেল। 1 বছর পর চৌধুরী বাড়ি ছাদে আজ অনেক ভালো আলো। মৃদু বাজনার সাথে ভেসে আসছে একরাশ হাসির শব্দ। আজ অয়ন আর নাফিসার প্রথম বিবাহ বার্ষিকী। যে ছাদটা একদিন তাদের গোপনে দেখা করার ভয় পাওয়ার আর চোখে জল ফেলার সাক্ষী ছিল, আজ সেই ছাদই তাদের ভালোবাসার জয় উদযাপনের সাক্ষী। এক কোনায় দাঁড়িয়ে দুই ভাই কবির আর নাদিম চৌধুরী তাদের নতুন ব্যবসা নিয়ে কথা বলছেন। তাদের দেখে এখন আর বোঝার উপায় নেই যে বহু বছর তাদের মধ্যে কোনো কথা ছিল না। তাদের পাশে দাঁড়িয়ে শাহানা আর রহিমা বেগম হাসি মুখে সেই আড্ডা শুনছেন। রিয়াজ এক প্লেট খাবার নিয়ে অয়নকে উত্তক্ত করে চলেছে। কিরে জামাই বাবু, 1 বছরেই বউয়ের আসলে তোলায় ঢুকে গেলি? তোর মতো সারা জীবন একা থাকার থেকে এটা অনেক ভালো। বাগানের এক পাশে একটা বেঞ্চে বসে আছেন শিরিন। তার মুখে এখন আর সেই যন্ত্রণার ছাপ নেই, আছে এক অদ্ভুত প্রশান্তি। রহিম চাচা আর কামাল ভাই অতিথিদের দেখাশোনা করছেন, তাদের মুখেও তৃপ্তির হাসি। আর আসলাম চৌধুরী, তিনি তার ঘরে জানালা দিয়ে সব কিছু দেখছেন। তিনি এই অনুষ্ঠানে যোগ দেননি,
কিন্তু কেউ তাকে জোরও করেনি। তিনি তার একাকিত্ব নিয়েই বেঁচে আছেন। তার রাজত্ব শেষ, কিন্তু পরিবারটা বেঁচে আছে। হয়তো এটাই তার জীবনের সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত। সবার থেকে একটু দূরে ছাদের সেই পুরনো কোণাটায় রেলিং ধরে দাঁড়িয়েছিল অয়ন আর নাফিসা। জানো, আজকের এই দিনটা 1 বছর আগেও আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কেন? আমার উপর ভরসা ছিল না? নিজের থেকেও বেশি ছিল, কিন্তু পথটা যে বড় কঠিন ছিল। কঠিন ছিল বলেই তো আজ ভালোবাসাটা এতটা মিষ্টি লাগছে পাগলি। যে ভালোবাসা এত সহজে পাওয়া যায় তার গভীরতা থাকে না। আমাদের ভালোবাসাটা সমুদ্রের মতো গভীর, কারণ আমরা একসাথে ঝড় পাড়ি দিয়েছি। আমরা পেয়েছি, তাই না? অয়ন নাফিসার কপালে একটা গভীর চুম্বন করলো। চাঁদের আলোয় তাদের ভালোবাসার আংটি দুটো চিকচিক করে উঠল। যে ভালোবাসা একদিন ছিল নিষিদ্ধ, যে ভালোবাসা ছিল 4 দেয়ালের গোপনে লালিত, আজ সে ভালোবাসাটাই চৌধুরী বাড়ির সবচেয়ে বড় উৎসবের কারণ। তাদের সামনে এখন আর কোনো ভয় নেই, কোনো বাধা নেই। আছে শুধু একসাথে 1000টা সকাল দেখার, 1000টা বিকেল কাটানোর, আর লক্ষ্যটা রাত কাটানোর এক অফুরন্ত জীবন, যে জীবনের একটাই নাম ভালোবাসা।